আবারও সবাইকে আসসালামু আলাইকুম। এবং আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, বহুল অপেক্ষার পরে, তাই না? এবং সত্যি কথা, আমি মনে মনে ভাবছিলাম আমাদের এই ক্লাসটা আমি তোমাদের রেজাল্ট দেওয়ার পরে নেব, কিন্তু কি করার, রেজাল্ট তো খালি পিছায় পিছায়, আমাকে রেজাল্টটার আগেই ক্লাসটা শুরু করতে হচ্ছে। তো যাই হোক, শুরু তো শুরু, সব কিছু শুরু করতে হয়। আর শুরু না করলে যে কোনো জিনিস প্রোগ্রেস করে না। সো আমরা স্টার্টটা করে দিলাম। এবং বিশ্বাস করো, আমার যদি এই সক্ষমতা থাকতো, তাইলে আমি এই আমাদের আজকের সেশনটা বাংলাদেশের সব তোমাদের ব্যাচের স্টুডেন্টদেরকে আমি দেখাতাম। কারণ এই আজকে যে কথাগুলো তোমাদেরকে বলবো, এই কথাগুলো না জানার কারণে, এই কথাগুলো মেইনটেইন না করার কারণে অনেক স্টুডেন্ট পিছায় যায়, অনেক স্টুডেন্ট ঝরে পড়ে। তোমরা দেখছো না যে তোমাদের এইবারে যারা এইচএসসি 26 ব্যাচের ভাই আপুরা আছে, ওদের মধ্যে হচ্ছে 36% স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে না ইন্টারে। কলেজে ভর্তি হয়েছে কিন্তু ইন্টার পরীক্ষা দিচ্ছে না। এবং একটা স্টুডেন্টের ইচ্ছা আছে, একটা স্টুডেন্ট পরিশ্রম করতে চায়, কিন্তু এই ছোট ছোট কিছু জিনিস না জানার কারণে দেখা যায় সে আসলে পিছায় যায়, সে আসলে ভালো করতে পারে না। এখন তোমাদের হচ্ছে ওয়ান ওয়ে জার্নি। তোমার লাইফে তুমি ইন্টারমিডিয়েট একবারই পড়বা, এই জন্য একবার ভুল করলাম, সেখান থেকে ফিরে আসা আবার ঠিক করা, এটা সবসময় হয়ে ওঠে না। কিন্তু আমার ক্ষেত্রে কি হয় দেখো, আমি নিজে ইন্টারমিডিয়েট পড়ছি, 2015 সাল থেকে আমি তোমাদের মতো স্টুডেন্টদেরকে পড়াই। সো আমি নিজে হয়তো কিছু ভুল করছি, সেখান থেকে হয়তো রিকভার করছি। আমি অনেক স্টুডেন্টদেরকে দেখছি যে এই কারণে ভুল করে, পরের ব্যাচে দেখছি ওই কারণে ভুল করে, তারপরের ব্যাচে দেখছি ওই কারণে ভুল করে। সো এত মানুষের ভুল করা আমি দেখছি, এবং কোন কোন জায়গায় ভুল হয়, কোন জায়গায় সতর্ক থাকতে হয়, কোন জায়গায় স্টুডেন্টরা স্কুল এবং কলেজের সাথে এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, এই জিনিসগুলো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো মতো জানি। এবং আজকে এই পুরো সেশন জুড়ে আমি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। এবং তার সাথে তোমরা যারা আমাদের এই কোর্সে আছো, আমরা এই কোর্সে যে জার্নিটা হবে, সেই জার্নিটা আমরা কিভাবে আগাবো, তোমাদের কি করণীয় আছে, আমার পক্ষ থেকে আমি তোমাদের জন্য কি কি করব। ক্লাস করার একটা নর্মস থাকে না, ক্লাস করার একটা নিয়ম কানুন থাকে, ক্লাস কিভাবে করব, নোট কিভাবে করব, বই কিভাবে পড়ব, এখন থেকে কি ভার্সিটি অ্যাডমিশন এগুলো নিয়ে চিন্তা করব কিনা, এই যে নানান যত কোয়েশ্চেন আছে, আমি মোটামুটি আজকে প্রায় 3 ঘন্টা ধরে তোমাদের জন্য ভাবছি যে আমি তোমাদেরকে নিয়ে কি নিয়ে কথা বলবো। এবং আশা করি এই পুরো সেশনটা তোমাদের জন্য পুরো আগামী 1 বছরের জন্য একটা লাইফ লাইন, একটা গাইডলাইন হয়ে থাকবে। আশা করি আমার মেসেজটা সবাই বুঝতে পারছো। সো অপটিমিস্টিক 28, প্রথমে একটু বলি যে নামটা কেন আমি এটা দিচ্ছি। অপটিমিস্টিক মানে তো জানো, অপটিমিস্টিক মানে হচ্ছে আশান্বিত, তাই না? আশান্বিত 2028। সো আশান্বিত মানে হচ্ছে আমি চাই যে তোমরা নিজেরা আশান্বিত হও। আর আমার এন্ড থেকে এই নামটা দেওয়ার আরেকটা কারণ আছে, এটা আমার পার্সোনাল রিজন। সেটা হচ্ছে এর আগে 2026 ব্যাচ গেল, তোমরা জানো 2026 ব্যাচের ভাই আপুদেরকে আমি সেকেন্ড পেপার পড়াতে পারিনি, মাঝখানে 1 বছর আমি পড়াইনি। আবার 2025 যে 2027-এর যে ভাই আপুরা আছে তোমাদের, ওদের আমি ফার্স্ট পেপার পড়াতে পারিনি, সেকেন্ড পেপার পড়াচ্ছি। বাট তোমরা হচ্ছে একটা ব্যাচ, যে ব্যাচ আমি শুরু থেকে পড়াবো। তো আমি তোমাদেরকে নিয়ে আসলে অনেক আশা দেখি। এবং মানে তোমাদের আমি যে ইয়াটা শুরু করছি, বেসিক বিল্ডিং কোর্স থেকে শুরু করে তোমাদের এসএসসি পরীক্ষার আগ দিয়ে শুরু করে, আমি তোমাদের সাথে সবসময় ছিলাম। এবং তোমাদের সাথে পুরো জার্নিটা হচ্ছে আমি চলবো ইনশাল্লাহ। এই জন্য তোমাদেরকে নিয়ে আমার অনেক আশা, তার জন্য অপটিমিস্টিক 28 এই নামটা হচ্ছে দেওয়া হয়েছে, আর তেমন কোনো কারণ নেই। আরেকটা হচ্ছে, মানুষ আসলে আশা নিয়ে বাঁচে, তাই না? যদি মানুষের আশা না থাকতো, মানুষ যদি হোপ না থাকতো, তাহলে মানুষ আসলে দুনিয়াতে এত কিছু হইতো না। সবাই তো জানি যে একসময় যে বয়স হইতেছে, একসময় বুড়ো হয়ে যাব, মরে যাব। দুনিয়া এত কিছু করে লাভ কি, আসলে এত পড়াশোনা করেই বা লাভ কি? ওই যে আমরা আশা দেখি, ভালো থাকবো, জ্ঞান অর্জন করব, যার যে কারণেই হোক সবার একটা আশা আছে। তোমরা যারা শশাঙ্ক রিডেম্পশন এই মুভিটা দেখছো, যদি কেউ না দেখে থাকো তাহলে মুভিটা দেখো। এটা আমার দেখা যদি সেরা 4-5টা মুভি বলি, তার মধ্যে একটা শশাঙ্ক রিডেম্পশন। অনেকে হয়তো দেখে থাকবা। ওই মুভিতে এরকম একটা স্টেটমেন্ট আছে যে হোপ ইজ এ গুড থিং অ্যান্ড নো গুড থিং এভার ডাইজ। তো দেখবা যে ওখানে তুমি দেখলে বুঝতে পারবা যে আশা একটা মানুষকে কিভাবে বাঁচায় রাখে, আশার মাধ্যমে একটা মানুষ কিভাবে বেঁচে থাকে, সেরকম একটা সুন্দর মানে মেসেজ ওই মুভিতে আছে। এখন অপটিমিস্টিক 28, ভালো কথা। সো তোমাদের আসলে পরিচয় 2 রকম। আচ্ছা, মুভিটার নাম বলে দিব, বলেই দিই। প্রথম ক্লাসে এটা মুভির নাম বললাম, বাট এই মুভিটা চাইলে তুমি দেখতেই পারো, দেখার পরে যদি বুঝতে পারো বানানটা ঠিক হবে কিনা আমি শিওর না। শশাঙ্ক, শশাঙ্ক হচ্ছে একটা ইয়ার নাম, একটা কারাগারের নাম। রেডেমশন, রেডেমশন তো রেডেমশন।
ওকে, দেখতে পারো মুভিটা, খুব ভালো। সো এই যেটা বলছিলাম যে তোমাদের এখন তোমরা কখনো কখনো তোমরা এসএসসি 26 ব্যাচ বলে নিজেদেরকে পরিচয় দিতা, আবার তোমরা এখন এইচএসসি 28 ব্যাচ হয়েছো। সো এইটা কিন্তু তোমাদের এখন আর পরিচয় নাই, ওইটা তোমাদের পরিচয় এখন অতীত হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট। এখন তোমাদের বর্তমান পরিচয় তোমরা এইচএসসি 28। এবং এই যে এইচএসসি 28 কোন ভাষার মুভি? এটা তো মুভি, মানে হলিউডের মুভি, ইংরেজি, সম্ভবত 1994 সালের মুভি, বাট দেখলে ভালো লাগবে যদি বুঝতে পারো। সো আমরা এখন আমাদের গা থেকে এসএসসি 26 এটা একটু ঝেড়ে ফেলবো, আমরা এখন এইচএসসি 28 এইটাকে একটু ধারণ করব। 28 ব্যাচ বললেই যেন তুমি সেখানে হাত তুলো, সাবকনশিয়াস মাইন্ডে এরকম একটা মেন্টালিটি নিয়ে তারপর আগাতে হবে। সো এই যে আমরা স্কুল শেষ করলাম, কলেজে উঠলাম, আমরা মাধ্যমিক শেষ করলাম, উচ্চ মাধ্যমিকে উঠলাম, সো সেখানে আমাদের কিছু করণীয় আছে। স্কুল এবং কলেজ এর মধ্যে বিশাল পার্থক্য আছে, আমি এই স্লাইডটা নিয়ে অনেক সময় ধরে কথা বলবো। প্রথমত আসি, তুমি যখন স্কুলে পড়ছিলা তখন তুমি ছোট ছিলা ভাই, তুমি এখন বড় হইছো। এখন বলতে পারো যে ভাইয়া কি এমন বড় হয়েছে, আমি তো এক ক্লাসই উপরে উঠছি। আমি 7 থেকে যেমন 8-এ উঠতাম, ঠিক সেরকম আমি স্কুল থেকে কলেজে উঠছি। ব্যাপারটা কিন্তু ওরকম না। স্কুল একটা গণ্ডি, কলেজ নতুন একটা গণ্ডি। সো যদিও তোমার ওই একই বছর পার করে নতুন একটা ক্লাসে উঠছো, কিন্তু এটা তাৎপর্য কিন্তু অনেক আলাদা। স্কুলে থাকতে তুমি সবসময় আব্বু আম্মুর একেবারে রাডারে থাকতা, কই যাইতা কি করতা দেখবা আব্বু আম্মু সব খবর রাখতো। কলেজে আসলে দেখবা এই খবরদারিটা অনেকটা কমে গেছে। অনেকে তো তুমি বাসার বাইরে চলে যাবা, তোমার জেলা শহরে, বিভাগীয় শহরে, অনেকে ঢাকায় চলে আসবা, তখন দেখবা যে ওই যে আব্বু আম্মুর খবরদারি তোমার মধ্যে আর থাকছে না। এইটা একটা পরিবর্তন টের পাবা। এরপরে স্কুলে তুমি সিলেবাস পড়ছো 2 বছর, 9-10 একই বই পড়ছো। সো 9-10-এর যে সিলেবাস সেইটা থেকে অন্তত 3 গুণ 4 গুণ বড় সিলেবাস তুমি পড়বা কলেজে। মানে স্কুলের সিলেবাস থেকে কলেজের সিলেবাসটা অনেক কঠিন, এটা সত্যি কথা। সায়েন্সের সিলেবাসটা মানে আমার কাছে জিনিসটা কেমন লাগে জানো? ধরো তুমি এই জায়গাটাতে আছো, আমি এরকম একটা সিঁড়ি যদি আঁকি, আমাদের এডুকেশন সিস্টেমটা অনেকটা এরকম। কিরকম? এটা ক্লাস 11, এটা ক্লাস 10, এটা ক্লাস 9, এটা ক্লাস 8, এটা ক্লাস 7। 7 থেকে 8-এ উঠলা, এক স্টেপ উপরে উঠলা। 8 থেকে 9-এ গেলা, এক স্টেপ উপরে গেলা। 9 থেকে 10-এ গেলা, এক স্টেপ উপরে গেলা। তো সেই হিসাবে 10 থেকে 11-এ গেলেও তো এক স্টেপ উপরে যাওয়ার কথা, তাই না? কিন্তু ফরচুনেটলি আর আনফরচুনেটলি যাই বলি, ব্যাপারটা এমন না। এই যে 10 থেকে যখন তুমি 11-এ যাবা, দেখবা পড়াশোনার পরিমাণ অনেক বেড়ে গেছে, পড়াশোনার ধরন অনেক পরিবর্তন হয়ে গেছে, তুমি তোমার প্রতি মানুষের এক্সপেকটেশন অনেক পরিবর্তন হয়ে গেছে, এটা দেখবা। সো এটা আমি মুখে মুখে বলতেছি না, যে থিওরিটিক্যালি বলতেছি। তোমার বড় ভাই আপু যারা আছে কলেজে পড়ে, ওদের কাছে জিজ্ঞেস করবা, দেখবা ওরা আমার সাথে সেম কথাই বলবে। তারপরে স্কুলে তোমার মেইন টার্গেট ছিল এসএসসি পরীক্ষায় ভালো করা, ম্যাক্সিমাম স্টুডেন্টদের এরকম টার্গেট থাকে। কলেজে কিন্তু ভাই ম্যাক্সিমাম স্টুডেন্টদের টার্গেট, বিশেষ করে যারা একটু স্মার্ট, ওরা কিন্তু ভাই এইচএসসি পরীক্ষাকে টার্গেট করে আগায় না। মানে ওদের সোল টার্গেট কিন্তু এইচএসসি থাকে না। তাহলে ভাইয়া সোল টার্গেট যদি এইচএসসি না থাকে তাহলে কি থাকে? ওদের টার্গেট থাকে অ্যাডমিশন। অ্যাডমিশন নিয়ে ওরা চিন্তা ভাবনা করে। এখন ভাই এইচএসসি পরীক্ষার অ্যাডমিশন পরীক্ষার মধ্যে পার্থক্য কি? দেখো, এইচএসসি পরীক্ষা কম্পিটিটিভ এক্সাম না, এসএসসি পরীক্ষা কম্পিটিটিভ এক্সাম না, মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা না। এটা আবার কি বললেন ভাইয়া? প্রতিযোগিতামূলক পরীক্ষা সেইটা যেখানে প্রতিযোগিতা হয়, যেখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ হয়। ভাই টেকনিক্যালি এইচএসসি পরীক্ষায় যতজন পরীক্ষা দেয়, টেকনিক্যালি থিওরিটিক্যালি সবাই তো প্লাস পাওয়া সম্ভব, তাই না? সম্ভব তো। কিন্তু অ্যাডমিশন টেস্টে কি সবাই চান্স পাওয়া সম্ভব? যতই ভালো স্টুডেন্ট হোক না কেন, সিট তো আমার 200, আমার তো 200ই চান্স পাবে, সে যতই মেরিটোরিয়াস হোক না কেন। তো যেখানে কিছু স্টুডেন্ট এলিমিনেটেড হয়, কিছু স্টুডেন্ট চান্স পায়, সেগুলোকে বলা হয় কম্পিটিটিভ এক্সাম। তোমরা সেটা কি দিয়ে আসছো? যদি কোনো স্কুলের ভর্তি পরীক্ষা দাও তাহলে হয়তো দিছো, তাছাড়া তোমরা কম্পিটিটিভ এক্সাম এখনো দাওনি। মানে তোমাদের জেএসসি পরীক্ষা কম্পিটিটিভ এক্সাম না, তোমাদের এইচএসসি পরীক্ষা কম্পিটিটিভ না, এসএসসিও না। যারা নটরডেম ভর্তি পরীক্ষা দিবা, ওইটা একটা কম্পিটিটিভ এক্সাম, অ্যাডমিশন টেস্ট একটা কম্পিটিটিভ এক্সাম। সো লক্ষ্যটাই কিন্তু পরিবর্তন হয়ে গেল। তুমি এইখানে এসএসসিকে টার্গেট করে পড়ছো, এইখানে তোমাকে অ্যাডমিশনকে টার্গেট করে পড়বা। ম্যাক্সিমাম স্টুডেন্টদের এরকমটা হয়। তারপর আসি, স্কুলে যখন তুমি পড়ছো, একটা বই পড়ছো মাত্র, ফিজিক্সের জন্য একটা বই, মূল বই আর কি, কেমিস্ট্রির জন্য একটা বই, ওই বইটাই পড়ছো, ওই বইটাই তোমাকে স্যাররা পড়াইছে, ওই বইটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসছে এবং ওইটাকেই তুমি রেফারেন্স ধরছো। বাট তুমি দেখবা তোমাদের যে স্কুলের যে বইগুলো, সেই বইগুলোর উপরে লেখা থাকে যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা। আর কলেজের যে বইগুলো, সেই বইগুলো তোমাদেরকে একটু দেখাই দিই, আমার এখানে একটাই আছে,
সেটা হচ্ছে এইটা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত। পার্থক্যটা কি টের পাইছো? ওইখানে হচ্ছে ওটা পুরোপুরি বোর্ডের বই, আর এইটা হচ্ছে বোর্ড অনুমোদিত বই। এখন বোর্ডের অনুমোদন তো একটা বই দেয় নাই, 4-5টা বই দিচ্ছে। কেমিস্ট্রি হাজারি স্যারের বই দেখবা, সঞ্জিত কুমার গুহ স্যারের বই দেখবা, আহসানুল কবির স্যারের বই দেখবা, এরপরে লিঙ্কন স্যারের বই দেখবা, এরকম 4-5টা বই দেখবা। ফিজিক্সে দেখবা তপন স্যারের বই, ইসাক স্যারের বই, তফাজ্জল স্যারের বই, সেলু স্যারের বই আছে না। ম্যাথে তুমি দেখবা হচ্ছে কি বলে কেতাবউদ্দিন স্যারের বই, তারপর হচ্ছে আরো জানি হচ্ছে কি কি আছে এরকম। তো এতগুলো বইয়ের মধ্যে কোনটা পড়বো? কোনোটাই কিন্তু খারাপ না, এক একটা বইতে এক একটা জিনিস সুন্দর করে লেখা আছে। সো এইখানে ওই কনফিউশনটা তোমার ছিল না, এইখানে ওই কনফিউশনটা তোমার মধ্যে আসবে। একটা ব্যাপার আছে কিন্তু, স্কুলের বইগুলো অনেক সহজ ভাষায় লেখা, কলেজের কিন্তু প্রতি লাইন বাই লাইন পড়তে গেলে তুমি ঝামেলায় পড়ে যাবা। তারপরে আসি স্কুলের বইতে, আমরা কি করতাম যে স্কুলে যখন পড়তাম এক রাতে এই সিলেবাসটা শেষ করে ফেলতাম, হয়তো কিন্তু কলেজে তুমি এক রাতে সিলেবাস শেষ করতে পারবা না। সো এইখানে তোমাকে পড়ার জন্য কিছু স্ট্র্যাটেজি লাগবে, কোনো একজনের হেল্প লাগবে। স্কুলে একটা স্টুডেন্ট একলা একলা পড়ে ভালো করা সম্ভব, বাট কলেজের সায়েন্স একটা স্টুডেন্ট একলা একলা পড়ে বুঝতে পারবে না, এটা মোটামুটি বলাই যায়। কারণ এখানে এই টপিকগুলো এমন, তোমাকে যদি কেউ বুঝাই না দেয়, তোমাকে যদি কেউ আগে থেকে ওইটা মানে টিপস অ্যান্ড ট্রিক স্ট্র্যাটেজি বলে না দেয়, সেটা কিন্তু একলা একলা পড়ে কলেজে এটা কভার করা খুবই কঠিন, খুবই কঠিন, সত্যি কথা বলতেছি এটা। ওকে, সো এই যে স্কুল এবং কলেজের মেন্টালিটিতে কিছু পার্থক্য আছে, ওই যে বললাম টার্গেটটা আলাদা। স্কুল এবং কলেজের বইয়ের ধরনের কিছু পার্থক্য আছে। কলেজে গিয়ে অনেক স্টুডেন্ট বুঝেই না যে কেমনে পড়তে হবে, কোন বই পড়তে হবে। দেখবা তোমাদের যারা ইমিডিয়েট সিনিয়র ভাই আপু আছে 27 ব্যাচের, ওদেরকে জিজ্ঞেস করবা যে ভাইয়া কি সমস্যা হয়েছিল, ও বলবে যে ভাই আমি বুঝতেই পারিনি যে কি বই পড়বো, কোন জায়গা দিয়ে পড়বো, কোন টপিক কোন জায়গায় দিয়ে পড়বো, মূল বই পড়বো নাকি ভাইয়ার লেকচার পড়বো নাকি টেস্ট পেপার পড়বো নাকি প্রশ্ন ব্যাংক পড়বো। নানান সমস্যা এখানে হয়, বুঝতে পারছো? আরেকটা সমস্যা হয়, তুমি যখন স্কুলে পড়ছিলা তখন তোমার গণ্ডিটা অনেক ছোট ছিল, তুমি আব্বুম্মুর রাডারে ছিল বলছিলাম যেটা। কলেজে আসলে না তোমার গণ্ডি অনেক বড় হয়ে যাবে, মানে তোমার কাছে একটা ফোন থাকবে সব সময়, তুমি আব্বুম্মুরে বলবা শাওন ভাইয়ের ক্লাস করবো, ফোন কিনে দাও আমাকে। এরপরে তুমি কলেজে উঠলে দেখবা যে আব্বু আম্মু ভাববে একটু বড় হয়ে গেছে, একটু ঘোরাফেরা বেশি করতেছো। ওই যে স্বাধীনতাটা, এই স্বাধীনতাটা না অনেকে মিসইউজ করে, তখন দেখা যায় কলেজে গিয়ে অনেকেই হতেছে ঝরে পড়ে। এবং কলেজের সিলেবাসের প্রেশার অনেক বেশি, এখান থেকে একবার ভুল করে পরবর্তীতে রিকভার করাটা কঠিন হয়ে যায় কিন্তু। মানে একবার ভুল করলাম, দেখলাম কি হয়েছে না হয়েছে, পরে আরেকবার চেষ্টা করলাম, এটা কলেজে গিয়ে কিন্তু হয় না। এজন্য শুরু থেকে, একদম শুরু থেকে ঠিকঠাক মতো পড়াশোনা করবা। এমন আহামরি কঠিন কিছু না, আমি আস্তে আস্তে করে বলতেছি। এখন এত কঠিন অনেক ভয়টয় তোমাদেরকে দিলাম, তো তোমাদের জন্য আমার প্রথম আহ্বান হচ্ছে লেটস এন্ড দ্য ভ্যাকেশন। তোমরা কিন্তু অনেকে একটা ভ্যাকেশনের মধ্যে ছিল। এই যে স্কুল শেষ হওয়ার পরে এসএসসি পরীক্ষা শেষ হইলো, তারপর এখন পর্যন্ত কয় মাস গেছে? এই কয় মাস গেছে? প্রায় 2 মাস বেশি গেছে না? 2 মাস কিন্তু হয়ে গেছে অলমোস্ট। তোমাদের লাস্ট পরীক্ষার পরে 3 মাস হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে 3 মাস হয়ে গেছে। তাহলে লাস্ট পরীক্ষার পরে এই যে 3 মাস, এই 3 মাস মেজরিটি স্টুডেন্টরা কিন্তু ছুটিতে আছে। তারা হচ্ছে পড়াশোনা নাই, মুভি দেখতেছে, সিরিজ দেখতেছে, রিলস দেখতেছে। এখন এইটাতে কিছু বাজে অভ্যাস তৈরি হয়ে যায়। প্রথমত ওই যে একটা ছুটি ছুটি ভাব, সে যে বই থেকে অনেক দূরে আছে, সেই যে স্থিতি জড়তা ওটা কিন্তু ওর মধ্যে থেকে যায়। এবং অনেক স্টুডেন্ট আছে কলেজের পড়াশোনা শুরু হওয়ার 2-3 মাস পরেও এই ভ্যাকেশন থেকে সে কাটায় আসতে পারে না, সে ভ্যাকেশনের মধ্যেই থাকে। সো ভ্যাকেশনটা এখানে শেষ করতে হবে। তোমার মধ্যে যে স্থিতি জড়তা আসছিল, সেই স্থিতি জড়তা কাটিয়ে উঠে এখন তুমি আস্তে 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 করে চলাফেরা শুরু করতে হবে, এটা একটা কথা। 2 নম্বর হইতেছে, তুমি যখন এই যে এই 3টা মাস সময় ইচ্ছা মতো রিলস দেখছো, রিলস কিন্তু খুবই অ্যাডিকটিভ, এটা তো ফিল করো, আমার সাথে স্বীকার করো তো। ইচ্ছা মতো তুমি রিলস দেখছো হয়তোবা, ইচ্ছা মতো স্টোরি দেখছো, ইচ্ছা মতো ফেসবুকে শর্ট ভিডিওস দেখছো। এখন কি হয়, তুমি হইতেছে ভাই খাইতে গেলেও ফোন তোমার সাথে নেওয়া লাগে, ওয়াশরুমে গেলেও ফোন সাথে নেওয়া লাগে, তুমি জানালার পাশে বসে থাকলেও ফোন সাথে নেওয়া লাগে, মানে ফোন সাথে না থাকলে কেমন অস্থির অস্থির লাগে, এরকম একটা নেশার মতো হয়ে গেছে কিন্তু অনেকের। ওই নেশাটা যত তাড়াতাড়ি কাটায় উঠতে পারো তোমার জন্য তত মঙ্গল। কেমনে কাটাবো আমি জানি না, বাট ওই নেশাটা কাটায় উঠতেই হবে। ফোন তোমার লাগবে, ফোন ছাড়া তুমি চলতে পারবা না এই যুগে, কিন্তু আমাকে জানতে হবে কোথায় থামতে হবে। তুমি এই যে রিলস দেখা, স্টোরি দেখা, শর্ট ভিডিওস দেখা, এই অভ্যাস যারা করছো ভাই, বা গেম খেলা, এই অভ্যাস থেকে কাটায় ওঠো। কলেজ তোমাকে এত সময় অ্যালাউ করবে না যে তুমি দিন রাত ভর রিলস দেখতে পারো, এটা সম্ভব হবে না। কিন্তু তোমার যদি মনে হয় একটা মুভি দেখো তুমি সপ্তাহে এন্ডে, তুমি মুভি ডাউনলোড করে দেখো, কোনো সমস্যা নেই, কারণ ওটা অ্যাডিকটিভ না, বাট রিলস হচ্ছে অ্যাডিকটিভ।
বুঝতে পারছি কি? সো যদি এইখানে যারা আছো তোমাদের মধ্যে যদি কারো এই সমস্যা থেকে থাকে, যত তাড়াতাড়ি পারো এখান থেকে বের হয়ে আসো। এটা ডোপামিন নিঃসৃত হয়, বুঝছো? বলে দিই মেইন রিজনটা। আমাদের হ্যাপি হরমোন দুইটা, একটা ডোপামিন, একটা সেরোটোনিন। ডোপামিন হইতেছে অনেকটা নেশার মতো, মানুষ নেশা করলে ডোপামিন নিঃসৃত হয়, এবং এই হরমোন যখন একবার নিঃসৃত হওয়া শুরু হয় তখন সে বারবার নিঃসৃত হইতে চায়, দুষ্ট হরমোন আর কি। যেমন ধরো তুমি একবার রিলস দেখলা, কয়েকটা ওড়ায় উল্টাইলা উল্টাইলা উল্টাইলা, ওই যে ডোপামিন নিঃসৃত হওয়া শুরু হইলে এখন তোমার খালি মন চায়, খালি মন চায়। তুমি অনেক সময় দেখো তোমার কোনো কাজ নাই, কাম নাই, তুমি দাঁড়ায় আছো, একটার পর একটা সোয়াইপ করে যাচ্ছ করে যাচ্ছ করে যাচ্ছ, শুধু শুধু সময় নষ্ট হচ্ছে, মনোযোগ নষ্ট হচ্ছে। আর এই অভ্যাস যদি কাটায় না উঠতে পারো, একটা তো সময় নষ্ট হবেই, নাম্বার 2 হইতেছে মনোযোগ নষ্ট হবে। একটা রিলস 40 সেকেন্ড হয়, ওই 40 সেকেন্ডে তোমরা অনেকে ধৈর্য রাখতে পারো না, তাহলে কোনো একটা পড়া তুমি 1 ঘন্টা ধরে কেমনে পড়বা? তোমাদের যে ধৈর্য কমে যেতেছে, তোমাদের যে কারো কথা সহ্য হয় না, কেউ আমার দ্বিমত পোষণ করলেই তারা একটা গালি দিতে মন চায়, সেটা মেইন কারণ এই যে তোমাদের মধ্যে যে মানে ডিস্ট্রাকশন চলে আসে, কোনো বিষয়ে এক জিনিসে বেশিক্ষণ মনোযোগ দিতে পারো না। সো এরকম যাদের আছে ভাইয়া, যত তাড়াতাড়ি পারো এখান থেকে বের হয়ে আসার চেষ্টা করো, ফোনে সময়টা কম, স্ক্রিন টাইম কমাও। বুঝতে পারছি কি? সো ভ্যাকেশনটা শুরু করে শেষ করে পড়াশোনার মধ্যে ফেরত আসতে হবে। তারপর আসি, অনেকে বলে যে ভাই আমি হার্ডওয়ার্ক করব। আমি বলি না, হার্ডওয়ার্ক আসলে করা দরকার নেই। শুধু হার্ডওয়ার্কে দিয়ে খুব বেশি দূর যাওয়া যায় না, যাওয়া যায়, তোমাকে স্মার্টলি হার্ডওয়ার্ক করতে হবে। এখন আচ্ছা, স্ক্রিন টাইম কত আওয়ার পারফেক্ট? স্ক্রিন টাইম হচ্ছে, এটা ডিপেন্ড করে রাহাত, তুমি আসলে স্ক্রিন টাইমটা কিসে ব্যবহার করছো। এখন তোমরা অনেকে অনলাইনে ক্লাস করো, সেই অনলাইনে ক্লাসের সময় তো তোমার তো স্ক্রিন লাগবেই। তুমি কোনো একটা জিনিস বুঝতে পারছো না, তুমি ইউটিউবে সার্চ দিয়ে একটা ভিডিও দেখে নিলা, ওগুলো ঠিক আছে, বাট দিনে আমার মনে হয় 1 ঘন্টার বেশি ফেসবুক, মানে তোমার বিনোদন যেটাকে তোমার বলা হয়, বিনোদনে 1 ঘন্টার উপরে দেওয়া উচিত না, ফোনের বিনোদনে। বুঝতে পারছো? আচ্ছা, ওয়ার্ক স্মার্টলি হার্ডার, এই ছবিটা খেয়াল করো, এই মানুষ এই মানুষ এই মানুষ, এই 3জন মানুষের মধ্যে যদি বলি সব থেকে কার বেশি এনার্জি হচ্ছে, খরচ হচ্ছে, ডেফিনেটলি এদের বেশি, কারণ এরা হচ্ছে কিউবিক ব্লক ঠেলে নিয়ে যাইতেছে, আর ইনি হইতেছে একটা স্ফেরিক্যাল শেপ, মানে গোলকাকার শেপ, সে হইতেছে সামনে আগাইতেছে। এখন ওয়ার্ক স্মার্টলি হার্ডার বলতে আমি কি বোঝাচ্ছি? শুধু সারাদিন বলদের মতো পড়াশোনা করে গেলেই হবে না, সারাদিন বলদের মতো পড়াশোনা করে গেলেই হবে না, সেটা স্কুলে হয়তো হইতো, বাট কলেজে তোমাকে হচ্ছে কিছু টিপস অ্যান্ড ট্রিক থাকে, কিছু স্ট্র্যাটেজি থাকে, সেই স্ট্র্যাটেজিগুলো ফলো না করলে কলেজের এত ভাস্ট সিলেবাস আর এত অল্প টাইম সেইটা কভার করা সম্ভব না। এই জন্য তোমরা যারা আমার এই কোর্সে আছো, আমি বলতে পারি যে তুমি দেখবা একটা সময় আমাকে থ্যাঙ্কস দিবা, তোমার সিনিয়ররাও আমাকে থ্যাঙ্কস দিছিল, কারণ আমি শুধু পড়ানোর সময় একেবারে টপিক বুঝাই যাই তা না, আমি পড়ানোর সময় কিছু জিনিস বলে যাই, যে আচ্ছা এইটা এরকম থাকলে এভাবে চিন্তা করবা, দেখো এই জিনিসটা দেখে তোমাকে বুঝতে হবে যে এই ম্যাথটা এরকম, অথবা এই উইকে তুমি উইকলি এভাবে আগাবা, অথবা এই ক্লাসের পরে তুমি বই পড়বা, এই ক্লাসের পরে তুমি বই পড়বা না, এটা আমি প্রতি ক্লাস শেষে স্টুডেন্টদেরকে বলে দেই। সো এটা এমন না যে স্পেসিফিক কোনো টিপস আছে, হাজার হাজার টিপস আছে, এটা যখন যেটা সামনে আসবে তখন সেটা আমি বলে দিব। শুধু কেমিস্ট্রির না, ফিজিক্স ম্যাথের আমি যা জানি, আমি যেগুলো ফলো করছি, আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এইখানে তোমরা একটু কথা বলে রাখি, একটু ভরসা দিই তোমাদেরকে, আমি স্টুডেন্ট খুব একটা ভালো না, বাট আমার একাডেমিক রেজাল্ট সারা বছর ধরে হইতেছে খুবই ভালো। মানে আমার স্কুল বলো, কলেজ বলো, তারপরে হচ্ছে কি বলে আমার ইউনিভার্সিটি অ্যাডমিশন বলো, আমি স্কুলে বোর্ড টপার ছিলাম, আমি 8 ট্যালেন্ট পুলের স্কলারশিপ পাইছি, সেখানে আমার হচ্ছে জেলায় আমি সেকেন্ড ছিলাম, তারপরে হচ্ছে আমি নটরডেম কলেজে চান্স পেলাম, ইন্টারমিডিয়েটও প্লেস করলাম, এরপরে বুয়েট, মেডিকেল, ডিউ সবখানে চান্স পেলাম, ভালোভাবে পাশ করে গেছি ইউনিভার্সিটি অনার্স, বিএসসি করছি, এমএসসি করছি, বিসিএস ক্যাডার হয়েছে। সো আমার লাইফে আমি যত জায়গায় পরীক্ষা দিচ্ছি, আমি সব জায়গায় রেজাল্ট ভালো করছি। এখন এখানে আবার একটু কাহিনী বলে দিই, এই রেজাল্ট ভালো করার পেছনে আমার থেকে ভাই অনেক মেধাবী মানুষ আমি পাইছি, আমার থেকে অনেক পরিশ্রমী মানুষ আমি পাইছি, সত্যি কথা, যে আমার থেকে মেধাবী মানুষও আমি পাইছি, আমার থেকে পরিশ্রমী মানুষও আমি পাইছি, বাট আমি দেখছি পরীক্ষায় তাদের থেকে কেন জানি আমার রেজাল্ট ভালো হয়েছে, এরকম আমি অনেকবার দেখছি আমার লাইফে, যে আমার থেকেও মেধাবী, আমার থেকেও পরিশ্রমী। কারণ আমার কাছে মনে হয়েছে আমি ছোট ছোট কিছু জিনিস এক্সাম হলে অ্যাপ্লাই করতে পারি, যেটা আসলে ওই বাকিদের থেকে আমাকে একটুখানি আগায় রাখে। সো আমি যা যা জানি তোমাদের সাথে থাইতে শেয়ার করব, এটা নিয়ে টেনশন নিও না। এখন অনেকে বলতে পারো যে ভাই এখানে একটা টিপস দেন, ট্রিক্স দেন, এটা তোমরা পুরো কোর্সে, যেহেতু তোমরা কোর্সে আছো, এটা সারা বছর ধরে তোমাদের সাথে আমি শেয়ার করবো, সমস্যা নেই। এরপরে অনেক বড় একটা প্রশ্ন, ট্যালেন্ট ভার্সেস হার্ড ওয়ার্ক। এই প্রশ্নটা আসলে তোমরা অনেকেই প্রথমেই জিজ্ঞেস করো যে ভাই ট্যালেন্ট বলে কি কিছু আছে? তোমরা কি বিশ্বাস করো মেধা বলে কিছু আছে? দেখি তোমাদের মতামত জিজ্ঞেস করি।
মানে মেধা বলে কিছু আছে কিনা বা মেধাবী বলে কিছু জিনিস আছে কিনা। অনেক মোটিভেশনাল স্পিচে আমি শুনি যে মেধাবী বলে কিছু নাই। আমি এটা বিশ্বাস করি না। মেধাবী মানুষ আছে, বিশ্বাস করো ভাই, আছে। এটা আমি আমার জীবনে দেখছি, সত্যি দেখছি। মানে ক্রিম ট্যালেন্ট বলে না, আমি দেখছি এরকম মানুষজন আমার সাথেই মিশছে, আমার বন্ধু বান্ধব ছিল। তোমরা যারা নামি দামি কলেজে ভর্তি হবা, বিশেষ করে নটরডেমে যারা ভর্তি হবা, আমি আগে থেকে বলে রাখি, তোমরা কিছু মানুষ দেখবা যারা একেবারে পিওর মেধাবী। এবং তুমি যতই ধরো, আমি আমি আমার কথা বলি, আমি কয়েকজন মানুষকে চিনতাম আমার কলেজে নটরডেমে। ভাই আমি যতই পরিশ্রম করি আমার দ্বারা ওকে বিট করা সম্ভব না, আমি জানতাম ও এই লেভেলের মেধাবী। আবারও বলতেছি, দেখো ওই মানুষটা এমন লেভেলের মেধাবী, আমি কয়েকটা মানুষকে পাইছি, আমি যতই পরিশ্রম করি আমি ওকে বিট করতে পারবো না। এবং যখন আমি আমার র্যাঙ্ক চিন্তা করতাম, আমি ওই কয়েকটা মানুষকে বাদ দিয়ে তারপর থেকে চিন্তা করতাম যে হ্যাঁ আমি এই তারপর এখান থেকে আমার হতে পারে। সো ক্রিম ট্যালেন্ট বলে মানুষ আছে, আমি দেখছি, আমি নিজে দেখছি। সো মেধা বলে এক্সিস্ট করে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু কথা হতেছে, তোমার ভাই মেধাবীরা, ওই ক্রিম ট্যালেন্টরা যদি একেবারেই পরিশ্রম না করে, দিন শেষে ওখানে ওদের কোনো কাজ করে না। বাট ওরা মিডিওকর পরিশ্রম করলে অনেক ভালো করে। ঠিক আছে, বুঝলাম। সো তোমার কথা হচ্ছে যে তুমি ওই যে, এবং এক কথা হচ্ছে ভাই, পিওর ট্যালেন্ট মানুষের সংখ্যা কত? সারা বাংলাদেশে ওই পিওর ট্যালেন্ট মানুষের সংখ্যা প্রতি ব্যাচে হয়তো 5 থেকে 6 জন থাকে, এর বেশি থাকে না। এরকম এর বেশি থাকেই না, 5 থেকে 6 জন, সর্বোচ্চ 10 জন ধরো। কিন্তু তুমি তোমার হার্ডওয়ার্ক দিয়ে এমন জায়গায় যেতে পারো, ওই যে কয়েকজন গুটি কয়েক বাদে অন্য যারা মেধাবী আছে, তুমি ওদেরকে বিট করতে পারবা। আমি তোমাদেরকে একটা কোটেশন লিখে দেই, আমার পছন্দের 2টা কোটেশন লিখে দিব এখানে আমি। প্রথম কোটেশন হচ্ছে, হার্ড ওয়ার্ক ক্যান বিট ট্যালেন্ট if the talent doesn't work hard। এটা কিন্তু সত্যি কথা। মানে তুমি হার্ডওয়ার্কের মাধ্যমে ট্যালেন্টকে বিট করতে পারো, যদি তোমার যতই ট্যালেন্ট থাকুক। হার্ডওয়ার্ক ক্যান বিট ট্যালেন্ট ইফ দ্য ট্যালেন্ট ডাজেন্ট ওয়ার্ক হার্ড। মানে একটা স্টুডেন্ট অনেক মেধাবী ধরো, কিন্তু সে পড়াশোনা করেই না, সে হার্ডওয়ার্ক করেই না। আর তুমি হচ্ছে অ্যাভারেজ মানে ট্যালেন্ট তোমার আছে, তুমি যদি অনেক পড়াশোনা করো, ওকে বিট করা পসিবল, খুব ভালো মতোই পসিবল। আমি কিন্তু ওই যে 3-4 জনকে বাদ দিয়ে রাখতেছি, ওই 3-4 জনের জায়গায় ভাই, ওটা আলাদা হিসাব। সো হার্ড ওয়ার্ক ক্যান বিট ট্যালেন্ট ইফ দ্য ট্যালেন্ট ডাজেন্ট ওয়ার্ক হার্ড, এটা সবসময় ধারণ করবা। এবং তুমি যখন এই জিনিসটা ধারণ করবা, তখন তোমার একটা স্বস্তি কাজ করবে, তুমি সহজে হতাশ হবা না। তোমার যদি এটা ধরেই নাও যে আমাকে অনেক পরিশ্রম করতে হবে, সো কোনো জিনিস 2বারে যদি না বুঝতে পারো, তোমার হতাশা আসবে না, কারণ তুমি তো মনে মনে ধরেই নিস আমাকে অনেক পড়তে হবে। কিন্তু কেউ যদি ধরেই নেয় যে আমি একবার পড়লেই হবে, আমি অনেক মেধাবী, তখন দেখবা সে একবারের জায়গায় 2বার পড়লেই সে হতাশ হয়ে যাবে। সো যারা হার্ড ওয়ার্কিংয়ে বিশ্বাসী, এরা সহজে হতাশ হয় না, এরা লেগে থাকতে পারে। কিছু সময় ভাই বেসিকের পেছনে থাকতে থাকতে অনেক সময় চলে যায়, পরে মনে হয় আমরা হয়তো এত সময় দেওয়া উচিত ছিল না, এক্ষেত্রে কি করা উচিত। না, বেসিকের পেছনে সময় দিলে সেই সময় কখনো নষ্ট হয় না, সেই সময়টা কাজে লাগে। তোমাদের আমি আমার আরেকটা পছন্দের কথা লিখে দেই, এটা সবাই মনে প্রাণে বিশ্বাস করবা। কে কথাটা বলছিলাম আমি জানি না, তবে আমার খুব ভালো লাগছে। কথাটা হচ্ছে এরকম, আমি অনেক মেধাবীকে জিততে দেখিনি। সব মেধাবীরা জিতে না, যদি সে ঠিকমতো পড়াশোনা না করে, পরিশ্রমটা না করে। তবে কোনো পরিশ্রমীকে হারতে দেখিনি। আমি আমার হোল লাইফে এই স্টেটমেন্টগুলো খুবই বিশ্বাস করতাম। সো তুমি যদি মনে করে থাকো যে তুমি অ্যাভারেজ মানে ট্যালেন্ট, বিলো অ্যাভারেজ, কোনো সমস্যা নেই, পরিশ্রম করো, হারবা না ভাই, বিশ্বাস করো, হারবা না।
তোমার যদি মনে হয় যে ভাইয়া আমার 9-10-এ বেসিক খারাপ ছিল, আমি তো বেসিক বিল্ডিং কোর্স করি নাই, তাইলে কি এখন আমার দ্বারা সম্ভব কিনা? সম্ভব। কি করতে হবে? পরিশ্রম করতে হবে। তুমি যখন পরিশ্রম করবা তখন দেখবা যে তোমার মধ্যে হতাশা আসবে না, তুমি নিজেকে ব্যস্ত রাখতে পারবা। তোমার মনে হবে না যে হইতেছে তুমি অল্পতেই হতেছে 2-1 জায়গায় না পারলেই হইতেছে তুমি মনে হচ্ছে আমাকে দিয়ে কিছু হবে না, আমি কিছু পারবো না, এই চিন্তা ভাবনাগুলো মাথায় আসবে না। তোমার মনে হবে আমাকে 1বার পড়ছি, 2বার পড়ছি, 3বার পড়ছি। তোমার যদি মনে হয় 5বার পড়লে আমার হয়, তুমি 5বার পড়বা। কার 2বার পড়লে হয় আর আমার 5বার পড়লে কেন হয়, এই প্রশ্ন নিজেকে করার দরকার নেই। ওর 2বার পড়লে হয়, ভালো কথা। তোমার যদি 2বারের জায়গায় 10বার পড়তে হয়, তোমাকে 10বার পড়তে হবে। এই মেন্টালিটি মাথায় নিয়ে তারপরে আগাবা। বুঝতে পারছো? এভাবে যদি আগায় থাকো, আর বাংলাদেশের পার্সপেক্টিভে অনেক অনেক কথা বলবে। আমি তোমাকে একটু বলি, সেটা হতেছে যে বাংলাদেশ আসলে দুবাই না, বাংলাদেশ ক্যালিফোর্নিয়া না। এখানে তোমাকে আসলে এমন না যে সকাল বিকাল দেখবা যে বিলিনিয়ার হয়ে গেছে, বিটকয়েন চলে, ক্রিপ্টো চলে, এগুলো চলে না। বাংলাদেশে তুমি যদি তোমার ফ্যামিলির সোশিও ইকোনমিক পার্সপেক্টিভ উন্নতি করতে চাও, তুমি যদি মনে হয় যে হতেছে যে তোমার সোশিও ইকোনমিক পার্সপেক্টিভে তুমি তোমার ফ্যামিলির যে একটা চেইন থাকে না, একটা মিডল ক্লাস চেইন, সেটা যদি ভাঙতে চাও, পড়াশোনা ছাড়া আসলে বাংলাদেশে এরকম আর কোনো ভালো ওয়ে আমি দেখি না। মানে তোমার কাছে মনে হয় যে ঠিক আছে, আমরা সবাই মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসি, তাই না? সো মিডল ক্লাস ফ্যামিলিতে টানাপোড়েন থাকে, এটা আছে তো ওটা নাই, শখ পূরণ হয় না, ছোটোখাটো শখ পূরণ করতে গেলে ওয়েট করা লাগে, এগুলো আমি বুঝি ভালো মতোই। সো সেইটার একটা ব্রেকার দরকার হয়। এখন তুমি বলতে পারো ভাই কন্টেন্ট ক্রিয়েটাররা তো অনেক টাকা পয়সা ইনকাম করে। কন্টেন্ট ক্রিয়েটার বাংলাদেশে আছে 1 কোটি, তুমি দেখো 3-4 জনকে একেবারে টপ লেভেলের, ওই হিসাব করে লাভ নেই। আমার কথা হতেছে, আমি বিশ্বাস করি বাংলাদেশে এখনো পর্যন্ত পড়াশোনার চেয়ে আর ভালো ল্যাডার নাই। তুমি যদি ক্লাস চেঞ্জ করতে চাও, পড়াশোনা তুমি করো, ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হও, ভালো একটা ক্যারিয়ার করো, সেটা তুমি যে কোনো সেক্টরে হোক, যে কোনো দিকে যাও, দেখবা যে হচ্ছে সামাজিক মর্যাদা বলি অথবা হচ্ছে ফাইন্যান্সিয়াল বলি বা হচ্ছে সোশ্যাল বলি, দেখবা যে হচ্ছে এটা পরিবর্তন হবে। সো পড়াশোনা হচ্ছে সেফেস্ট ওয়ে। আমি এখনো পর্যন্ত এটা বিশ্বাস করি, এটা আমি আমার লাইফ থেকে দেখছি। আচ্ছা, আমাকে দীপান্বিতা চক্রবর্তী একটা প্রশ্ন করছে, মোটিভেশন কিছুদিন পর হারাই যায় ভাইয়া, কি করবো? আচ্ছা, দীপান্বিতার জন্য তোমাকে ডেডিকেট করে আমার পরের স্লাইডটা। মোটিভেশন আর ডিসিপ্লিন, ওইখানে ট্যালেন্ট আর হার্ডওয়ার্ক নিয়ে বলছিলাম। ট্যালেন্ট হার্ডওয়ার্কের মধ্যে ভাই হার্ডওয়ার্কটা মেইন। এখন তোমার এই যে আমার এই কথা শুনে মনে হইতেছে যে ভাই অনেক পড়তে হবে, অনেক পরিশ্রম করতে হবে, তুমি যে এই যে তোমার মধ্যে যে ফিলটা কাজ করছে, এটা তোমার মোটিভেশন। এটা তোমাকে অ্যাড্রেনালিন বলতেছে যে হ্যাঁ তোকে অনেক পরিশ্রম করতে হবে। বাট এই মোটিভেশন না তোমাকে শুরু করবে, মোটিভেশন তোমাকে পড়ার টেবিলে নিবে, বাট মোটিভেশন তোমাকে পড়ার টেবিলে রাখবে না। বুঝতে পারছি কি? তোমাকে পড়ার টেবিলে রাখবে কে? রাখবে হতেছে ডিসিপ্লিন। সো ডিসিপ্লিন বলতে আমি কি বুঝাচ্ছি? ডিসিপ্লিন বলতে আমি বুঝাচ্ছি এই যে শাওন ভাইয়ের ক্লাসটা করবা, আমি তোমাকে প্রতি ক্লাস রুটিন বলে দেবো না একটু পরে। আমি যে ক্লাসগুলো তোমাকে রেগুলার নেই, সেই ক্লাসগুলো রেগুলার করতে হবে। আমি যে পরীক্ষাগুলো নেই, সেই পরীক্ষাগুলো রেগুলার দিতে হবে। তুমি ফিজিক্স ম্যাথ অন্য জায়গায় পড়বা, সেখানে তুমি ক্লাস করবা না, সেই ক্লাসগুলো রেগুলার করতে হবে। কোনো কারণে একদিন মিস হয়ে গেলে পরের দিন সাথে সাথে করে ফেলতে হবে, যেন ওটা জমে না যায়। সো তুমি তোমার বড় ভাইদেরকে যারা 27 ব্যাচের আছে জিজ্ঞেস করবা যে ও কেন পিছাই গেছে, দেখবা ও পড়া জমায় রেখে পিছাই গেছে, ওর মধ্যে ডিসিপ্লিনটা ছিল না। সো ডিসিপ্লিন রাখতে হয় কিভাবে? তুমি এই যে ক্লাস করা, ক্লাসের পড়াটা পরে পড়ে নেওয়া, ঠিকমতো পরীক্ষা দাও, তোমার লাইফের একটা পার্ট বানাই ফেলো। তুমি যখন সকালে উঠে ব্রাশ করো, ওরকম বানাই ফেলো। এটা যেন তোমাকে যেন এক্সট্রা এফোর্ট দিতে না হয়, এটা যেন তোমাকে আলাদা করে প্ল্যান করতে না হয় যে আজকে আমি পড়তে বসবো না। তুমি আজকে পড়তে বসবে, এটা তোমার রেগুলার ঘটনা। বুঝতে পারছি কি? তারপরে আসি ছোট ছোট যে লাইফে যে অ্যাচিভমেন্ট হয়, সেগুলোকে তোমার হতেছে এনজয় করতে হবে। এনজয় করতে হবে মানে কি? এনজয় করতে হবে বলতে হতেছে, ধরো কোনো একটা ক্লাসে শাওন ভাইয়া তোমাকে একটা প্রশংসা করলো, তুমি একটা প্রশ্নের আনসার দিলা, আমি তোমাকে একটু প্রশংসা করলাম যে হ্যাঁ আজকে এই যে যেমন ধরো রাহাত একটা প্রশ্ন করছে, যে রাহাত খুবই ভালো প্রশ্ন করছে। এই যে আমি তোমাকে যে একটু প্রশংসা করলাম, আমি জানি এটা এমন আহামরি কিছু না, বাট এটাকে এনজয় করতে হয়। কোনো একটা ম্যাথ যেটা তোমার বন্ধু পারে নাই, তুমি পারছো, এই যে তোমার যে একটা ক্রেডিট, এনজয় করতে হয়। দেখবা 1 সপ্তাহ একটা না ভালো মতো পড়লে নিজেকে একটা ট্রিট দিবা যে হ্যাঁ আজকে আমি একটা ভালো মুভি দেখবো। সো তুমি 1 সপ্তাহ যে পড়ছো, তারপরে একদিন যে তুমি একটা ছুটি নিলা, এই যে একটা ফিলিংস, এটাকে এনজয় করতে হয়। কোন একটা পরীক্ষা অনেক ভালো দিছো, ধরো কলেজে একটা সিটি পরীক্ষা হয়েছে, খুব ভালো পরীক্ষা দিছে, ভালো নাম্বার পাবা, এই যে একটা খুশি, এটাকে এনজয় করতে হবে। এরকম এনজয় যদি করো, তুমি দেখবা ওই ডিসিপ্লিনটা ঠিক থাকবে। মানে তুমি, ব্যাপারটা হচ্ছে এরকম, আজকে থেকে 2 বছর পরে তুমি বুয়েটে চান্স পাবা না, ডিউতে চান্স পাবা না, মেডিকেলে চান্স পাবা, সেটা তোমাকে পড়ার টেবিলে রাখবে না বাবা। 2 বছর পরের জিনিস তোমাকে মোটিভেটেড রাখবে না হোল দ্য টাইমে।
তুমি যদি হচ্ছে জার্নিটা এনজয় করো, যারা সাজেকে গেছো বা আমি দার্জিলিংয়ে গেছি, সাজেক বাদে দার্জিলিং কথা বলি, আনসার দিব সাইফ, এই প্রশ্নগুলো নিয়ে পরে কথা হবে। দার্জিলিংয়ে যখন আমি যাই, এখন ধরো দার্জিলিংয়ে যাওয়ার যে রাস্তাটা জলপাইগুড়ি থেকে, সো অসম্ভব সুন্দর রাস্তা, অসম্ভব সুন্দর রাস্তা। এখন আমি যদি সারা পথ খালি মনে করি যে আমাকে দার্জিলিংয়ে পৌঁছাতে হবে, দার্জিলিংয়ে পৌঁছাতে হবে, কাঞ্চনজঙ্ঘা দেখতে হবে, তাই কি হবে, আমি যে পুরো রাস্তা যেটা আমি গেছি, রাস্তার যে সৌন্দর্য, এটা কিন্তু আমার মাথায় থাকবে না, আমি এনজয় করতে পারবো না। ফিল করো ব্যাপারটা, যে আমার যদি সারাক্ষণ মাথায় থাকে যে আমি কখন দার্জিলিংয়ে পৌঁছাবো, কখন আমি কাঞ্চনজঙ্ঘা দেখবো, কখন আমি হইতেছে ওই পাহাড়ের নাম ভুলে গেছে, যে পাড়া যেটা আর কি, তাইলে আমার সারা পথে যে এত সুন্দর সুন্দর জিনিসগুলো আছে সাইট সিং, সেগুলো কিন্তু আমি মিস করে যাব। সো তুমি ভাই যদি সারাউন্ডিংসটা এনজয় করো, জার্নিটা এনজয় করো, গন্তব্যে তুমি অটোমেটিক পৌঁছাবা। গন্তব্য পৌঁছানো একটা বাই প্রোডাক্ট। আমি বলতেছি যে বুয়েটে চান্স পাওয়া, মেডিকেলে চান্স পাওয়া, ডিউতে চান্স পাওয়া, এটা বাই প্রোডাক্ট, অটোমেটিক হয়ে যাবে। তুমি তোমার কলেজ লাইফটাকে এনজয় করো। কলেজ লাইফ এনজয় করা বলতে হ্যাং আউটে যাওয়া, ফেসবুকে যাওয়া, প্রেম করা, এগুলো বোঝাইতেছে না। পড়াশোনাটাকে এনজয় করার চেষ্টা করো, চান্স অটোমেটিক্যালি বাই প্রোডাক্ট। কেমিস্ট্রি অনেক বিক্রিয়াতে অনেক অনাকাঙ্ক্ষিত জিনিস তৈরি হয় না, যেগুলোকে আমরা বাই প্রোডাক্ট বলি, সেভাবেই তুমি চান্স পাবা। সো এই জন্য খুব বেশি মোটিভেটেড হওয়ার দরকার নেই, ডিসিপ্লিন থাকো। ডিসিপ্লিন ইজ দ্য কি অফ সাকসেস, মাথায় রেখো এটা, ঠিক আছে? এখন এই ডিসিপ্লিন করতে গিয়ে আমাদের আবার হচ্ছে কলেজের স্টুডেন্টদের মধ্যে কিছু ব্যাপার হয়, আমরা সবসময় পারফেকশন খুঁজি। স্কুলে এটা সম্ভব, পারফেকশন বলতে গিয়ে এটা আমি ক্লাসে বলে দিবে, এগুলো ক্লাসে বলার জিনিস, তাও একটু বলে দিচ্ছি। যেমন স্কুলে তোমরা কি করতে, প্রথমে স্যার একটা টপিক পড়াইতো, তারপরে তুমি সেটা রাফ করতে খাতায়, সেই রাফ যখন করতে তারপরে তুমি কি করতে, বাসায় এসে আবার ভালো একটা খাতায় নোট করতা, ভালো একটা খাতায় নোট করে সেখানে লাল নীল সবুজ কালি দিয়ে লিখতা, লিখার পরে তারপরে হচ্ছে তুমি পারলে একটা সাইড নোট খাতা বানাইতা। এই কাহিনীগুলো স্কুলে করা সম্ভব, কলেজে এই কাহিনী করা সম্ভব না। আমি তোমাকে বলে দিলাম সম্ভব না, তোমার আগে কেউ করতে পারে নাই, তুমি ওটা করতে পারবে না, এটা করতে গেলে ধরা খাবা। সো এখানে পারফেকশনের দিকে না তাকায় কনসিস্টেন্সির পেছনে থাকা ভালো, রেগুলারিটির পেছনে থাকা ভালো। বুঝতে পারছি কি? সো মোদ্দা কথা হচ্ছে ভাই, যে ভ্যাকেশন ছিল সেই ভ্যাকেশন কাটায় উঠতে হবে। স্কুল এবং কলেজের মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা বুঝতে হবে। স্কুলে সিলেবাস ছোট, কলেজে বড়। স্কুলের সময় বেশি, কলেজের সময় কম। স্কুলের টার্গেট এসএসসি, কলেজের টার্গেট অ্যাডমিশন। স্কুলে বই ছিল একটা, কলেজে বই 4-5টা। স্কুলে সেই বই একেবারে আগামাথা সব পড়ে দেওয়া ফেলে যেত, কলেজে সেটা যায় না। স্কুলে ওই বই থেকে হুবহু পয়েন্ট থেকে প্রশ্ন আসতো, কলেজে সেটা আসে না। কলেজে প্রশ্ন কিভাবে আসে সেটাও একজনের হেল্প নিতে হয়। আর আমরা হার্ডওয়ার্ক অবশ্যই করব, কিন্তু হচ্ছে স্মার্টলি করব। সেই স্মার্টলি কিভাবে করব শাওন ভাই ক্লাসের মধ্যে শিখাই দিবে। তারপরে আসে দেশে ভাইয়া কোনটা বেশি গুরুত্বপূর্ণ, আমি যদি এভারেজ মানের মেধাবী হই আমার দ্বারা কি সম্ভব? সম্ভব। আমি যদি বিলো এভারেজ মেধাবী হই আমার দ্বারা কি সম্ভব? সম্ভব। তোমার আগেও তোমার অনেক মানে কি বলে পূর্বসূরীরা ছিল যারা বিলো এভারেজ মেধা নিয়ে বুয়েটে টপার হয়েছে। টপার বলতে আমি টপ 100 বুঝাচ্ছি। ডিউতে টপার হয়েছে, মেডিকেলে টপার হয়েছে, এরকম অনেক মানুষ আমার হাত দিয়ে গেছে। সো তোমার দ্বারাও সম্ভব। তবে এই মোটিভেশন নিয়ে বসে না থেকে ডিসিপ্লিন রাখতে হবে, এটা যদি তুমি রাখতে পারো তাইলেই হবে। এবার আসি, যেহেতু তোমাদেরকে আমি কেমিস্ট্রি পড়াবো, আমি একটু কেমিস্ট্রি নিয়ে কিছু কথা বলি। তোমাদের নোট কিভাবে করতে হবে, আমি প্ল্যান করব কি উইকলি নাকি ডেইলি, সেগুলো নিয়ে তো কথা বলবোই। কেমিস্ট্রি এটা আমি পড়াই দেখি যে কথাগুলো বলতেছি, ব্যাপারটা এমন না। আমি আমার নটরডেম কলেজে আমার ইয়ার ফাইনাল পরীক্ষায় কেমিস্ট্রিতে হাইয়েস্ট পাইছিলাম। যারা এখানে নটরডেমে পড়বা, নটরডেমে মুন্না স্যার আছে, স্যার আমাকে এখনও চিনে, এবং স্যার এখনও স্টুডেন্টদের মধ্যে গল্প করে যে শাওন একটা পরীক্ষায় হাইয়েস্ট পাইছিল, মানে পুরো কলেজের মধ্যে আমি হাইয়েস্ট পাইছিলাম। সো এনডিসিতে পুরো কলেজের মধ্যে হাইয়েস্ট পাওয়া এটা বিশাল ব্যাপার। যদিও আমার এনডিসির র্যাঙ্ক ছিল হইতেছে 59, আমি নটরডেমে 49তম ছিলাম। এখন আমি জানি তোমরা যারা স্কুলে টপার ভাই, ফার্স্ট বয়, সেকেন্ড বয়, তোমাদের কাছে মনে হইতেছে 59তম ছিলেন ভাই, এটা আবার কি, আমি তো আমার স্কুলের রোল 1। কারণ এটা তোমাদেরকে এখন বোঝানো যাবে না। এনডিসি 59তম মানে হইতেছে অনেক, ওই অনেক স্কুলের এক রোলও এনডিসিতে গিয়ে 2000তম হয় আর কি, বুঝছো? মানে যে এনডিসিতে ধরো 2000তম হবে তোমাদের ব্যাচে, সেও না কোনো স্কুলের 1, এরকমটা হয়। তো আমার র্যাঙ্ক ছিল 59, কিন্তু আমি কেমিস্ট্রিতে হাইয়েস্ট পাইছিলাম। ইভেন আমার এখনো মনে আছে, যদিও এটা অনেক আগের ঘটনা, কয় বছর হয়ে গেছে, 12 বছর, ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় আমি কেমিস্ট্রিতে কত পাইছিলাম জানো? 28.75। কতর মধ্যে? 30-এর মধ্যে। মানে কি, আমাদের সময় সিকিউ ছিল না, তোমরা আবার ডিউতে সিকিউতে পরীক্ষা দিবা, মানে
শুধু এমসিকিউ তো হয় না, এখন এখন এমসিকিউর সাথে সাথে সিকিউও হয়। আমাদের সময় সিকিউ ছিল না, সব 30টা এমসিকিউ আসতো। সো 28.75 পাইছিলাম, মানে হচ্ছে কি ঘটনা ঘটছিল জানো? আমি কেমিস্ট্রি 30টায় আনসার করছিলাম। তার আগে একটু গল্প বলি কি হয়েছে। আমি তো এনডিসি টপার, এখন ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিতে গেছি। আমাদের সময় ভর্তি পরীক্ষা দিছিল হইতেছে 84,000 স্টুডেন্ট, 84,000, বুঝতে পারছো? এখন এই যে 84,000 স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দিছে, তুমি যখন ওই, আর এটা আমার প্রথম পরীক্ষা ছিল, প্রথম পরীক্ষা, মানে অন্যান্য অ্যাডমিশন টেস্ট তখনও শুরু হয়নি, ডিউর পরীক্ষায় প্রথম পরীক্ষা। আবার আমি প্রথম ব্যাচ, আমরা যারা ক্যালকুলেটর ছাড়া পরীক্ষা দিবে। আমাদের আগের ব্যাচগুলো সবাই ক্যালকুলেটর নিয়ে পরীক্ষা দিচ্ছে। হুট করে আমাদের আগে পরীক্ষার আগে বললো ক্যালকুলেটর নাই। 14 সালের 14 ব্যাচ, তোমরা শুনে রাখতে পারো আর কি, যদি সিনিয়র কোনো ভাই আপু থেকে থাকে। 84 পরীক্ষা দিচ্ছে, ক্যালকুলেটর নাই, আরও কাহিনী আছে। আমরা, আমাদের বাড়ি বলে দিল সেকেন্ড টাইম হিসেবে পরীক্ষা দেওয়া যাবে না, কিন্তু আমাদের সাথে সেকেন্ড টাইমাররা পরীক্ষা দিচ্ছে। মানে আমাদের সিনিয়র যারা, এক ব্যাচ সিনিয়র, তারা আমাদের সাথে পরীক্ষা দিচ্ছে, কিন্তু কিন্তু আমাদের ব্যাচের বন্ধু যারা ডিউতে চান্স পায়নি, ওরা আবার সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা দিতে পারে নাই। সো কতগুলো জিনিস আমাদের মাথায় আছে। যাই হোক, পরীক্ষা দিতে গেলাম, প্রথমে ফিজিক্স পোর্শন আনসার করলাম। তো ফিজিক্সে প্রথমে যে প্রশ্নগুলো একেবারেই পারি সেগুলো আনসার করলাম। দেখি পারি হচ্ছে 9টা। কয়টার মধ্যে? 30টার মধ্যে। ফিজিক্স 30, কেমিস্ট্রি 30, ম্যাথ 30, বায়োলজি 30, মোট 120। সো ফিজিক্সে দেখি 30টার মধ্যে 9টা পারি। দেখো মাথা কিন্তু গরম হয়ে গেছে। কেন? কারণ আমি তো ভালো ছাত্র। আমার কলেজ সার্টিফিকেট দিছে না যে এই তুই তো আমার কলেজে নরোডেমে হচ্ছে 59তম, তুই তো ভালো ছাত্র। কলেজে আমাকে ইনডিরেক্টলি বলে দিছে। আমিও জানি আমি ভালো ছাত্র, কোচিংয়েও ভাই ভালো টপ করতাম। কিন্তু কথা হতেছে এখন তো আমি 9টা পারি মাত্র, মাথাটা তো সত্যি গরম হয়ে গেছে এবং কনফিডেন্স কিন্তু লো হয়ে যায় ওই সময়। এরপরে আমি কেমিস্ট্রিতে গেলাম। কেমিস্ট্রিতে গিয়ে দেখি আলহামদুলিল্লাহ, মানে কেমিস্ট্রি আমার জন্য একেবারে গেম চেঞ্জার ছিল। আমি যেটা দেখাই সেটা পারি, মানে নিচে নামতেছি পারি, নিচে নামতেছি পারি, এরকম 15-20টা দেখাই ফেলছে। এখন আমি চিন্তা করতেছি, আল্লাহ প্রশ্ন কি সহজ আসলো নাকি আমি আন্দাজে কুন্দাজে দেখাইতেছি যে সবই পারি। এটা তো হওয়ার কথা না অ্যাডমিশন টেস্টে। এবং দেখলাম 30টার মধ্যে 30টাই আমি পারি। আমার এখন কেন জানি বিশ্বাস হওয়া শুরু, মানে একটা অবিশ্বাস হওয়া শুরু হইলো যে আমি মনে হয় কোনো ঘাপলা করছি। মানে 30টার মধ্যে 30টা হবে, এটা তো কোনো কথা না। সো ওই হলে বসে যে আমি 30টার মধ্যে 30টা পারছি, একটা ভুল হয়েছিল পরে, বাট হলে বসে আমি জানি আমি 30-এর মধ্যে 30 পাইছি। এরপরে আবার ফিজিক্সে ফেরত আসলাম, ওই যে কনফিডেন্স, ওই কনফিডেন্সের ঠেলায় ফিজিক্স পরে 26টা হয়ে গেছে আমার, বুঝছো? সো এক্সাম হলে কেমিস্ট্রি আমাকে এই পরিমাণ হেল্প করছে। যাই হোক, আমি 30টা আনসার করছিলাম। সো তাহলে থাকে কত? 29। একটা ভুল হয়েছে, একটা ভুলের জন্য 1 কাটা, আর তার জন্য পেনাল্টি 0.25। সো আলটিমেটলি 28.75 পাইছিলাম। এবার আসি কেমিস্ট্রি তোমাকে কিভাবে হেল্প করবে। হেল্প হতেছে, কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিং তোমরা যদি কারো টার্গেট থাকে, যদি বইয়ের টার্গেট থাকে, দেখবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং হচ্ছে কোনো কোনো জায়গায় ইংলিশ থাকে। সো কেমিস্ট্রির গুরুত্ব ফিজিক্স, ম্যাথ এবং কি বলে সমান। ফিজিক্সেও যা, কেমিস্ট্রিও তাই, ম্যাথেও তাই। যদি ভার্সিটি বলি, সমান সমান গুরুত্বপূর্ণ, মানে অন্যান্য সাবজেক্টের সাথে। মেডিকেলে সবাই বায়োলজি নিয়ে খুব লাফালাফি করে। বায়োলজিতে হচ্ছে 30 নাম্বার, কেমিস্ট্রিতে হচ্ছে 25 নাম্বার, অলমোস্ট সেম। সো বায়োলজিতে তোমার কেমিস্ট্রি সমান গুরুত্বপূর্ণ অলমোস্ট। আর মানে বলতেছি, যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে তার কিন্তু বায়োলজি লাগে না। কেউ মেডিকেল প্রিপারেশন নিলে তার ম্যাথ লাগে না। আবার মেডিকেল প্রিপারেশন নিলে ফিজিক্স খুবই কম লাগে। বাট কেমিস্ট্রি হইতেছে এমন একটা সাবজেক্ট ভাই, ও সবখানে কাজে লাগে, সবখানে। সো কেউ যদি কেমিস্ট্রি ভালো পারে, তার সবখানে চান্স পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। ট্রিপলেট বলে না, ট্রিপলেট শুনছো তো? মানে এটা একটা পশ ল্যাঙ্গুয়েজ, যে তুমি যদি বুয়েট, মেডিকেল, ডিউ এই 3 জায়গায় চান্স পাও, তাহলে সেটাকে বলে ট্রিপলেট ক্র্যাক করা। সো আমি একজন ট্রিপলেট ক্র্যাকার আলহামদুলিল্লাহ। এটা এমনি বলার জন্য বলতেছি, এটা কোনো ফায়দা নাই, তুমি তো পড়বাই একটা জায়গায়। সো তুমি যদি কেমিস্ট্রি ভালো পড়ো, ওই সম্ভাবনাটা বেড়ে যায়। আরেকটা কথা বলি, কেমিস্ট্রি সাবজেক্টটাতে প্যাঁচানো প্রশ্ন খুবই কম আসে। মানে তুমি যদি হচ্ছে অন্তত আমার ক্লাসগুলো রেগুলার করো, আমি তোমাকে এই গ্যারান্টি দিচ্ছি, কেমিস্ট্রি থেকে এমন কোনো প্রশ্ন করবে না যেটা তুমি পারবা না। আমি তোমাকে এই গ্যারান্টি দিচ্ছি যারা আমার কাছে পড়বা। সো নারী নক্ষত্র সবই আমি জানি, কেমনে পড়াইতে হয়, কিভাবে পড়াইতে হয়, প্রশ্ন কেমনে আসে। ফিজিক্সে আমার কাছে ফিল হয়, তুমি যতই পড়ো ইন্টারের ফিজিক্স, পড়ো, তুমি যতই ভালো প্র্যাকটিস করো না কেন, সেখান থেকে এমন কিছু প্রশ্ন বানানো যায় যেটা তুমি টাচ করতে পারবা না। এটা আমার কাছে ফিল হতো সারা জীবন, আমার ফিজিক্স সারা জীবন ভয় লাগতো। বাট কেমিস্ট্রি আমি যদি কোনো স্টুডেন্টকে পড়াই দিই, কে যদি আমার কাছে রেগুলার পড়ে, সে অন্তত কেমিস্ট্রি নিয়ে একাডেমিক অ্যাডমিশনে ভাববে না, এই কনফিডেন্সটুকু আমার আছে। ঠিক আছে, আরেকটা কথা বলি, কেমিস্ট্রি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা মানে দেখবো ভালো স্টুডেন্টরা, তোমার যে বন্ধুরা একেবারে টপার, ওই ক্রিম ট্যালেন্ট যারা, ওই ক্রিম ট্যালেন্টরা দেখবা ফিজিক্সের ম্যাথ ভালো পারে। দেখো মিলাই নিও,
এই ম্যাথ অলিম্পিয়াডে যায়, ফিজিক্স অলিম্পিয়াডে যায়, হ্যান করে ত্যান করে গা, এই রেজনি খালিডে পড়ে, হ্যান পড়ে ত্যান পড়ে, দেখবা ওরা ফিজিক্স ম্যাথ নিয়ে অনেক মাতামাতি করে। ওই ভালো ছাত্ররা কিন্তু কেমিস্ট্রিতে একটু কম ভালো হয়। মিলাই নিও আমার সাথে আমার কথা। এখন ওই যে তুমি যদি তার মধ্যে থেকে একটু কেমিস্ট্রিতে ভালো পেরে যাও, তাহলে কিন্তু তোমার সুবিধা আছে। আর কেমিস্ট্রিকে আমি গেম চেঞ্জার কেন বললাম, ধরো আমি কেমিস্ট্রিতে পাইছি 28.75, আমার যে বন্ধু ম্যাথে 28.75 পাইছে, ম্যাথে ধরো কেউ না কেউ তো পাইছে, এরকম কিছু অমানুষ থাকে যারা হইতেছে ম্যাথে 28.75 পাইছে। তোমার কি মনে হয় ওরটা ভালো না আমারটা ভালো, বলো তো? ধরো আমি ম্যাথে যা পাইছি ও কেমিস্ট্রিতে তাই পাইছে, আমি কেমিস্ট্রিতে যা পাইছি ও ম্যাথে তাই পাইছে, বাট চান্স পাওয়ার জন্য কোনটা ভালো? আমি বলতেছে সেম না, সেম না, এই তো বোকামিটা করলা। আচ্ছা, ম্যাথের এই নাম্বারটা পাইতে গেলে কত সময় লাগে? কেমিস্ট্রিতে কি অত সময় লাগে না কম সময় লাগে বলো তো? মানে বুঝো না এই ব্যাপারটা মনে হয়। নাম্বার আমরা সেমই পাইছি, কিন্তু ওই ম্যাথে পাইছে বেশি নাম্বার, আমি কেমিস্ট্রিতে পাইছি বেশি নাম্বার। আমার এই কেমিস্ট্রি আনসার করতে যদি 15 মিনিট লাগে, ওর 30 মিনিট লাগছে। ম্যাথ তো করে করে বের করতে হয় রে বাবা। সো এই যে কেমিস্ট্রিতে তুমি যদি ভালো পারো, এখানে তোমার সময় বেশি লাগে না, ঠাস ঠাস করে আনসার করা যায়। ম্যাথে তুমি যতই ভালো পারো না কেন, করে আনসার তো বের করতে হবে রে ভাই। সো এই জন্য কেমিস্ট্রিকে বলা হয় র্যাঙ্ক বুস্টার, কেমিস্ট্রিকে বলা হয় গেম চেঞ্জার। এই জন্য এটা তুমি যদি ভালো করতে পারো, একটু আগায় থাকবা, বুঝতে পারছো? ওকে, তারপরে আসি হইতেছে লেটস স্টার্ট দ্য জার্নি। এবার তোমাকে আমি একটু বলে দেই যে হইতেছে আমরা এই জার্নিটা কিভাবে আগাবো। এবার আমাদের ইয়ার কথাবার্তা, মানে আমাদের যে হচ্ছে অপটিমিস্টিক 28, তোমাদের অনেক প্রশ্ন আমি এখানে দেখছি, নোট কিভাবে করব, রুটিন কিভাবে করব, স্মার্টলি কিভাবে পড়বো, সেগুলোর আমি আনসার দিচ্ছি। তাহলে মোটামুটি একটা ওভারঅল আইডিয়া দিয়ে দিলাম। এখন আসি হচ্ছে তোমাদের ক্লাস টাইমটা একটু আগে বলে দিই। তোমাদের ক্লাস টাইম হচ্ছে রবিবার, মঙ্গলবার 7:15, সন্ধ্যা 7:15। সো রবিবার মঙ্গলবার সন্ধ্যা 7:15 তোমাদের ক্লাস টাইম। কতক্ষণ ক্লাস হবে ভাইয়া? ক্লাস হবে হচ্ছে 1.5 ঘন্টা। ওকে, 1.5 ঘন্টা ক্লাস হবে। ওকে, ভালো কথা। সো ক্লাস টাইম হতেছে রবিবার মঙ্গলবার 7:15। আমি 7টায় দিতাম, কিন্তু হইতেছে ওই যে 7টায় দিলে হচ্ছে মাগরিবের নামাজের সাথে ক্লাস করে, আবার হচ্ছে এর পরে দিলে হয় কি, তোমরা অনেকে হইতেছে রাত জাগো না, তো একটু বেশি রাত হয়ে যায়। সো এই সময়টা হচ্ছে মোটামুটি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। সব প্রশ্নের আনসার দিব, সব প্রশ্নের আনসার দিব। সপ্তাহে 2 দিন ক্লাস হবে। তোমার কাছে মনে হইতে পারে ভাই 2 দিন ক্লাস কি যথেষ্ট? 2 দিন ক্লাস খুব ভালো মতো যথেষ্ট। 1.5 ঘন্টা 2টা ক্লাস, কোনো সমস্যা নেই। এরপরে আসে হইতেছে ক্লাস, কোর্স কবে শেষ হবে? কোর্স শেষ হবে হচ্ছে আনুমানিক 8 মাসে। মানে তোমার ফার্স্ট ইয়ার শেষ হওয়ার আগে, আমাদের হইতেছে ফার্স্ট পেপার শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, এবং আমাদের যদি বলি যে কোন চ্যাপ্টার অনুযায়ী আমরা আগাবো, আমরা সবার আগে পড়াবো হতেছে চ্যাপ্টার 2, তারপরে আমরা পড়বো হচ্ছে চ্যাপ্টার 3, তারপরে আমরা পড়বো হচ্ছে চ্যাপ্টার 4, তারপরে আমরা পড়বো চ্যাপ্টার 1, তারপরে আমরা পড়বো চ্যাপ্টার 5। এখন কেন? কারণ হইতেছে 2 নাম্বার চ্যাপ্টার সবার কলেজে দেখবা 2 নাম্বার চ্যাপ্টার দিয়ে শুরু করে। 1 নাম্বার চ্যাপ্টারে যা আছে এটা একেবারে দুধভাত জিনিস, স্যাররা পরে পড়ান নর্মালি। সো ম্যাক্সিমামের কলেজে 2 নাম্বার চ্যাপ্টার দিয়ে শুরু হবে, আমরা 2 নাম্বার চ্যাপ্টার দিয়ে শুরু করব, তারপর 3, 4, 1 এবং 5, এই হচ্ছে আমাদের যাওয়ার সিরিয়াল। তাহলে ক্লাস টাইম হচ্ছে রবিবার মঙ্গলবার 7:15, 1.5 ঘন্টার ক্লাস। আনুমানিক 8 মাসে হচ্ছে আমাদের কোর্সটা শেষ হবে ইনশাল্লাহ, যদি হইতেছে তুমি আমি সবাই সুস্থ থাকি। এবং চ্যাপ্টারের সিকোয়েন্স হচ্ছে 2, 3, 4, 1 এবং 5। মানে নেক্সট মঙ্গলবার আমাদের হচ্ছে চ্যাপ্টার 2 দিয়ে শুরু হইতেছে। ওকে, সব আনসার দিব। তোমাদের অনেকগুলো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, ভালো কথা, সমস্যা নেই। এরপরে ভাই ক্লাসটা করব কিভাবে সেটা তোমাদেরকে একটু বলে দেই। তুমি ক্লাসটা করবা হচ্ছে, ধরো তুমি কোর্সে ভর্তি আছো, তাই না? সো কোর্সে ভর্তি হলে তুমি দেখবা যে তোমার যে ক্লাস রুটিন যে অংশটা, এই 3 দিন ক্লাস নিলে ভালো হতো। 3 দিন ক্লাস নিলে এত তাড়াতাড়ি শেষ করে লাভ নেই। তুমি মাহাত্ম আমার সাথে 2 দিন ক্লাস করো ভাই, পিছায় থাকবা না, কোনো সমস্যা নেই, প্যারা নিও না। তুমি দেখবা তোমার এই ক্লাস রুটিন যে পার্ট, দেখো সেই ক্লাস রুটিন পার্টে কিছু ক্লাস হইতেছে এখানে
অলরেডি হইতেছে আপকামিং আপকামিং আছে। এটা তোমাদের ক্লাস না, এটা তোমাদের সিনিয়র ভাইদের ক্লাস, এইচএসসি 27 ব্যাচের ক্লাস। কবে আছে দেখো, আজকে রাত 9টায় ওদের ক্লাস হবে। সো এখনো কিন্তু এগুলো আপকামিং দেখাচ্ছে, আজকে রাত 9টায় আছে, তারপরে মঙ্গলবার রাত 9টায় ওদের ক্লাস আছে। সো তুমি দেখবা তোমার ক্লাসও যখন হচ্ছে নেক্সট ক্লাসের আগে ক্লাস রুটিন অংশে যাবা, অংশে গিয়ে দেখবা হতেছে আপকামিং ক্লাস থাকবে। ওই দিন সকালে হয়তো অ্যাড করে দিতে পারি বা 2-3 দিন আগেও অ্যাড করে দিতে পারি। যখন হচ্ছে ওই টাইমটা হবে, ধরো 7:15 বেজে গেছে, তুমি এই যে জয়েন লাইভ ক্লাস দেখবা, তখন আর আপকামিং থাকবে না, তুমি এখানে ক্লিক করলেই লাইভ ক্লাসে চলে আসবে। তোমরা অনেকেই ডিসকাশন গ্রুপে অ্যাড হও নি। সো ডিসকাশন গ্রুপে হইতেছে যারা অ্যাড হও নি তাদেরকে একটু বলতেছি। সো ডিসকাশন গ্রুপে কিভাবে যাবা, তুমি ড্যাশবোর্ডে গেলা, তুমি ড্যাশবোর্ডে গিয়ে হইতেছে মাই কোর্সে যাবা। এখন ধরো এখানে আমার যে আইডিটা লগ ইন করা, সেই আইডি দিয়ে 2-3টা কোর্সে এনরোল করা আছে, আমি দেখি আর কি ক্লাসে কোথাও কোনো টেকনিক্যাল ইস্যু হয়েছে কিনা। সো ধরো এই যে অপটিমিস্টিক 28 স্টার্ট লার্নিংয়ে দিলাম। এই যে খেয়াল করছো জয়েন ডিসকাশন গ্রুপ, তুমি যখনই হচ্ছে জয়েন ডিসকাশন গ্রুপে তুমি যখন হইতেছে ক্লিক করবা, তুমি তখনই দেখবা যে হইতেছে ওই যে একটা টেলিগ্রাম গ্রুপ থাকবে, সেখানে জয়েন রিকোয়েস্ট চলে গেছে। সো ওই গ্রুপটা কি কারণে, ওই গ্রুপে কোনো খোঁজ গল্প করা যাবে না, কোনো ইররিলেভেন্ট কথা বলা যাবে না। ওই গ্রুপে তোমার যদি কোনো জিজ্ঞাসা থাকে কোনো পড়াশোনা বিষয়, তাহলে ওই গ্রুপে জিজ্ঞেস করবো। আমি গ্রুপে মোটামুটি অ্যাক্টিভ থাকি, আর আমি যদি অ্যাক্টিভ নাও থাকি কোনো কারণে, ধরো সকালে আমি ব্যস্ত আছি, তোমরা নিজেরা নিজেদের প্রশ্নগুলোর আনসার দিলে তোমারও উপকার হবে, যে প্রশ্নটা করছে তারও উপকার হবে। ওকে, এরপরে আসি আর্কাইভ কিভাবে দেখবা। দেখো তুমি যখনই হইতেছে ধরো যে মাই কোর্সে গেলাম, মাই কোর্সে গিয়ে হইতেছে দেখো এই যে এই কোর্সে আমার অ্যাড করা আছে ভিউ আর্কাইভ ক্লাস। মানে তোমাদের অনেকের কলেজে দেখবা যে হয়তো বা 2টা চ্যাপ্টার একসাথে শুরু করছে, অথবা তোমার মনে হইতেছে যে আমি শাওন ভাইয়ের জন্য বসে থাকবো না, আমি ভাই চতুর্থ অধ্যায় আগে থেকে পড়ে ফেলবো, তখন তুমি হইতেছে যে ভিউ আর্কাইভ ক্লাসে যখন তুমি যাবা, তখন দেখবা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, তারপরে গুণগত রসায়ন, সবগুলো চ্যাপ্টার তোমার এখানে দিয়ে দেওয়া আছে। তুমি চাইলে সেখান থেকেও ক্লাসটা করে শেষ করতে পারো, তবে আমার সাথে আগাইলে তুমি পিছায় থাকবা না, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি কি সবাই? এরপর আসি সেকেন্ড পেপার কই থেকে করব। এইটা একটা ভালো কথা বলছো, আমার টিমের সাথে আমি এটা নিয়ে কথা বলছিলাম। সো তোমাদের সেকেন্ড পেপারের জন্য আমি একটা অপশন আনবো আপাতত, এটা আমি ভাবতেছি 2-3 দিনের মধ্যে তোমাদেরকে একটা ডিসিশন জানাই দিবনে। তারপর আসি ক্লাসগুলো করবা কিভাবে। আমার ক্লাসে যারা করছে তারা মোটামুটি জানো যে আমি নোট করার সুযোগ দিই। খেয়াল করছো কখনো? আমি কিন্তু ক্লাসে নোট করার সুযোগ দিই মোস্ট অফ দ্য টাইমে। সো আমার ক্লাস তো করবা, ক্লাসের সাথে সাথে নোট করবা। নোট যখন করবা তখন চেষ্টা করবা নোটটা একটু ফাঁকা ফাঁকা করতে। ফাঁকা ফাঁকা মানে হতেছে একেবারে ঘিচি 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 করে লিখবা না। ফাঁকা ফাঁকা নোট করবা কেন? আমি তোমাকে এখানে ক্লাসটা করাই দিলাম, শেষ তুমি বাসায় বই পড়বা না? অবশ্যই বই পড়বা। বাসায় যখন তুমি বই পড়বা তখন এমন কি কোনো একটা স্টেটমেন্ট হোক, কোনো একটা টিপস হোক, সেইটা তুমি মাথায় ক্লিক করতেই পারে। এখন ওইটা তো ওই মুহূর্তে মাথায় আসছে, ওটা তো 6 মাস পরে আবার মাথায় নাও আসতে পারে। সো এই জন্য তোমাকে যে ফাঁকা ফাঁকা নোট করতে বলছি, ওই একটাই তুমি আমার ক্লাসে যে নোটটা করবা ওটাই তোমার হইতেছে মেইন নোট খাতা। নতুন করে ওইটাকে ফ্রেশ করে অন্য কোথাও লেখার সুযোগ কিন্তু তুমি পাবা না, কলেজে পাওয়া যায় না, সময় এত থাকে না। সো ওইটাই নোট খাতা, ফাঁকা ফাঁকা করবা। সেখানে পরবর্তী তুমি যখন নিজে পড়তে যাও, অথবা নিজে যখন কোনো একটা প্রশ্ন সলভ করতে গিয়ে মনে হইলো যে আচ্ছা এই জিনিসটা তো চমৎকার, তখন তুমি নীল রং না লাল রং যে কোনো রং দিয়ে হোক পাশে একটু লিখে রাখবা। তখন অন্য রং দিয়ে লিখলে তোমার কাছে মনে হবে যে মনে থাকবে আচ্ছা এই অংশটুকু শাওন ভাই ক্লাসে পড়াইছিল কালো রং দিয়ে, আর এই অংশটুকু আমি নিজে পড়ে লিখছিলাম নীল রং বা লাল রং দিয়ে লিখছি। যদি এমন হয় যে আচ্ছা তুমি এত বড় জিনিস লিখতে চাচ্ছ এখানে টপিকটাকে ভালো মতো পরবর্তী পড়ার জন্য, যেটা জায়গা ওখানে নাই, তখন করবা কি তুমি একটা স্টিকি গ্লু, ওই যে স্টিকি পেজ পাওয়া যায় না, স্টিকি পেজ তুমি হইতেছে যদি হইতেছে লাগায় রাখো, তাহলে দেখবা যে হইতেছে তোমার পরবর্তী পড়ার সময় এটা কোনো সমস্যা থাকবে না। সো আপাতত আমি যেটা করতাম, আমি সবসময় ফাঁকা ফাঁকা করে নোট করতাম, 2 পেজ বা 1 পেজ যাওয়ার পরে অর্ধেক জায়গা ফাঁকা রেখে পরে শুরু করতাম, যেন অন্তত কিছু জিনিস পরে লিখে নেওয়া যায়। এটা সবাই অবশ্যই করবা। এরপরে আসি হইতেছে ভাইয়া বই কিনবো কোনটা, মানে বাজারে তো ভাইয়া অনেক বই আছে, এত বইয়ের মধ্যে কোন বইটা কিনবো। সো তার আগে একটু বলে দেই যে এই কথাটা বলার আগে আমার সাথে কোনো বইয়ের কোনো পাবলিকেশনের কোনো লেনদেন নাই, কিছু নাই। তুমি যে কোনো বই, বাজারে প্রচলিত যতগুলো বই আছে যে কোনোটা পড়লেই হবে, যে কোনোটাই পড়লেই হবে, কোনোটা খারাপ না। এখন আমার কথা হচ্ছে
যে যে কোনোটা পড়লেই যদি হয় আমি কোনটা পড়বো, যেটা আমার কাছে সব থেকে সহজ লাগে সেই বইটা পড়বো। এখন ইজি বই যেগুলো সেগুলো একটু বলে দিই। ইজি বই হইতেছে কবির স্যারের বইটা। কবির স্যারের বই আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। এখন তুমি যদি বলো যে ভাই হাজারি স্যারের বই পড়লে হবে না, হবে, কোনো সমস্যা নেই। তুমি যদি বলো গুহ স্যারের বই পড়লে হবে না, দেখো এই যে আমার সামনে সঞ্জিত কুমার গুহ স্যারের বই আছে, আমার বাসায় অনেক বই আছে, ওই সৌজন্য সংখ্যা পাই আর কি। যদি বলো যে ভাইয়া লিঙ্কন স্যারের বই পড়লে হবে না, হবে। হাজারি স্যারের বই পড়লে হবে না, হবে। সবই হবে, বাট কবির স্যারের বইটা আমার কাছে কম্পারেটিভলি ইজি লাগে। আমি হচ্ছে এই বইটা স্টুডেন্টদের রেকমেন্ড করি। তবে তোমার কলেজ তোমাকে যেটা রেকমেন্ড করে তুমি সেটা পড়ো। ভাই বুয়েটের জন্য কোনটা পড়া উচিত? ওই যে বললাম তাহারা একটা পড়লেই হইতেছে, সত্যি কথা। কারণ দেখো বুয়েটে, যে তোমার উদাহরণটা দিই, ধরো তুমি বুয়েটে প্রিপারেশন নিতে চাচ্ছ। এখন বুয়েট যখন প্রিপারেশন নিবা, বুয়েট আসলে কি চাই? বুয়েট তো তোমার কাছে হচ্ছে চাই হইতেছে যে কনসেপ্টটা তুমি বুঝবা, প্র্যাকটিস করবা। এখন কনসেপ্ট বোঝার পরে আমাকে তো অনেক প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস করতে হয়, আমি ক্লাসে অনেক প্র্যাকটিস করাবো। সো প্র্যাকটিসের জন্য তো বই একটা হইলেই হয়। সো যেটা পড়লে সহজে হইতেছে, বোঝা যায়, সেই বইটা পড়াই ভালো। আরেকটা কথা বলি, স্টুডেন্টদের মধ্যে একটা আবেগ কাজ করে। কোন একটা ভাইয়া বলছিল যে মেডিকেলে চান্স পাইতে গেলে নাকি হাজারি স্যারের বই পড়তে হয়, আবার সঞ্জিত কুমার গুহ স্যারের বইটা অনেক মোটা। তো অনেকে আবার আবেগ আপ্লুত হয় যে এই বইটা পড়লে নাকি হইতেছে অনেক বেশি শেখা যায়। ভাই কলেজ লাইফে আসলে হচ্ছে এই আবেগটা নিয়ে যদি এই বইটা শুরু করে, এই বইটা এত কঠিন করে লেখা সব কিছু, পড়লে হবে না তা না, বাট পড়তে গিয়ে ম্যাক্সিমামই হতাশ হয়ে যায়। সো এই জন্য তুমি একটু কমই শিখো, যে বইটা সহজ সেই বইটা দিয়ে শেখো। তো যদি দুইটা বই রাখতে চাও, কবির স্যারের বইটা রেখো, হাজারি স্যারের বইটা রেখো, তাইলেই হবে। হাজারি স্যারের বানান কি রস্বই না দীর্ঘই? ওকে। এরপরে যদি কোনো গাইড রাখতে চাও, আপাতত গাইড রাখার দরকার নেই। গাইড যদি হচ্ছে 2-3 মাস পরে তোমাদেরকে বলবো না। অক্ষরপত্র ভালো বই, অক্ষরপত্র ভালো বই, কোনো সমস্যা নাই। ভাইয়া আপনি কি সেকেন্ড পেপারের ক্লাস নেবেন? তো হ্যাঁ, আমি সেকেন্ড পেপারের ক্লাস নিব ইনশাল্লাহ। কিন্তু ওই যে অনেকের এখনই সেকেন্ড পেপার লাগবে যাদের, মানে প্রতি বছর আমি কি করি, ফার্স্ট পেপার লাইভ রাখি, সেকেন্ড পেপার রেকর্ডের একটা কম্বো কোর্স রাখি। ওইটা এই বছর এখনো রাখিনি, তো ওইটা রাখবো কি না সেটা হতেছে আমি আমার টিমের সাথে একটু কথা বলবো। তাহলে সবাইকে মোটামুটি হতেছে বুঝতে পারছি আমাদের প্ল্যানটা কি হবে। ও আরেকটা কথা বলি, আমার ক্লাসে তোমরা লাইভ ক্লাসে আনমিউট করে কথা বলতে পারবা। হয়তো সব দিন আমি সুযোগ দিব না, কারণ অনেক দিন থাকে, পড়ার প্রেশার অনেক বেশি থাকে, তখন আবার আনমিউট করে কথা বলার সুযোগ দিলে অনেক সময় চলে যায়, বুঝছো? সো এরকম দিনগুলো ছাড়া বাকি ম্যাক্সিমাম দিনেই দেখবো তোমাদেরকে আমি আনমিউট করে কথা বলার সুযোগ দিব। তবে ক্লাসের মধ্যে আমি কথা বলার সুযোগ দিই না। ক্লাসের মধ্যে তোমরা এখন আনমিউট করার চেষ্টা করো, দেখবে আনমিউট করতে পারবা না। ভাইয়া কেন দেন না? আমাদের বাক স্বাধীনতা আপনি কেন কেড়ে নেন? তোমাদের ভালোর জন্য তোমাদের বাক স্বাধীনতাটা কেড়ে নেই ক্লাসের মধ্যে। যদি আনমিউট করার ওই অ্যালাউ করে দেই, তাহলে হয় কি অনেকের অজান্তেই আনমিউট হয়ে যায়। সো সবার বাসায়, আমার বাসায় তো আমার এটার জন্য আলাদা একটা স্টুডিও আছে, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ নাই। কিন্তু তোমাদের অনেকের বাসায় আব্বু আম্মু কথা বলে, ধরো থালাবাড়ি ঠাস ঠুস করে পড়তেছে, মোরগ ডাকতেছে, বিড়াল ডাকতেছে, কুকুর ডাকতেছে। সো এই ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো হচ্ছে আসে। সো এই ব্যাকগ্রাউন্ড নয়েজগুলোর জন্য হয় কি যে বাকিরা একটু বিরক্ত হয়, তার জন্য আমি ক্লাসের মধ্যে আনমিউট করার সুযোগ দিই না। ক্লাস শেষ হলে তোমরা যারা বিবিসি কোর্স করছো তারা তো জানো আনমিউট করার সুযোগ দিই। এটা গেল একটা। এরপরে আসি হচ্ছে প্রতিটা ক্লাস শেষে তোমাদের যে এক্সামটা হবে, দেখবা প্রত্যেকটা ক্লাস শেষে তোমাদের একটা করে এক্সাম হয়। সো তুমি যখন একটা করে এক্সাম দিবা, ওই এক্সামটা আসলে জিনিসটা কি, তুমি যে পড়ছো সেটার একটা মোটামুটি ইভ্যালুয়েশন বলো, যে হ্যাঁ তুমি যে পড়ছো কতটুকু বুঝতে পারছো সেটা একটু যাচাই হয়ে গেল। সেই পরীক্ষাটা সবাই রেগুলার দিবা অবশ্যই। তারপরে আসি হচ্ছে আমরা প্রতিটা চ্যাপ্টার শেষ করার পরে, হ্যাঁ শুধু এমসিকিউ পরীক্ষা, একটা বড় এমসিকিউ পরীক্ষা নিব, সেই এমসিকিউ পরীক্ষাও সবাই পার্টিসিপেট করবা। ওকে। আর আমি তো প্রতি ক্লাসের শেষেই বলে দিই যে আজকের ক্লাসে এটুকু পড়বা বা আজকের ক্লাসে এটুকু পড়বা না, সেটা ফলো করলেই দেখবা যে হইতেছে তোমার সুন্দর স্মুথলি ক্লাস শেষ হচ্ছে। কত ঘন্টা পড়বো প্রজ্ঞা? আমি এটা তো আসলে ডিপেন্ড করে, তারপরেও আমি বলবো যে ক্লাস করার পাশাপাশি অন্তত 5 থেকে 6 ঘন্টা দিনে নিজে পড়ার টেবিলে সময় দেওয়া উচিত। 5 to 6 hours। বলতে পারো এটা এমন কি কঠিন কাজ? এটা ভালোই কঠিন কাজ। 5 থেকে 6 ঘন্টা তুমি যদি পড়ার টেবিলে সময় দাও তাহলে যথেষ্ট। ঠিক আছে ভাইয়া, এতগুলো অনলাইন ক্লাস করা, নিজে পড়ার মতো তো ওইভাবে টাইমই থাকে না।
হ্যাঁ, এই জন্যই তো তোমাদের আমি দেখো সপ্তাহে কেমিস্ট্রি মাত্র 2টা ক্লাস নিচ্ছি আমি। আমি জানি তোমাদের অন্যান্য ক্লাসও আছে, সো আমি তোমাদের এখানে প্রেশার দিব না। আমার এখানে দেখবা যে এটা তুমি মিলাই নিও, তুমি যতগুলো সাবজেক্ট পড়ো, তুমি যদি আমার সাথে কেমিস্ট্রি শেষ করো, সব থেকে তোমার স্মুথলি চলবে কেমিস্ট্রি। দেখো মিলাই নিও। মানে তুমি ধরো ফিজিক্স পড়ো কোথাও, ম্যাথ পড়ো কোথাও, সেগুলো অনেক হেকটিক লাগবে, বাট কেমিস্ট্রি তোমার কাছে দেখবা সব থেকে স্মুথলি চলতেছে। কোনো এক্সট্রা প্রেশার মনে হবে না, কোনো হামকি ধামকি নাই, কিছু নাই। স্মুথলি ক্লাসগুলো হচ্ছে, তুমি ক্লাসগুলো করতেছো, অ্যাটেন্ড করতেছো, পরীক্ষা দিচ্ছ, যদি আমার সাথে রেগুলার চলো। আর আমার ব্যাচ থেকে প্রতি বছর টপাররা বের হয়, প্রতি বছর। কিন্তু তার মানে এই না যে আমার কাছে পড়লেই তুমি টপার হয়ে যাবা। তোমার যদি মনে হয়ে থাকে যে ভাই আর আপনার কাছে ভর্তি হয়েছি তাইতে হয়ে গেল, না ভাই, নিজেকে পরিশ্রম করতে হবে। আমি তোমার এখানে গাইডলাইন দিব, আমি তোমাকে মোটিভেট করব, আমি তোমাকে এখানে পড়াটা বুঝাই দিব, আমি তোমাকে পড়াটা বলে দিব কেমনে কই থেকে পড়তে হয়, বাট আমি তো তোমাকে পড়ে দিব না। আমি তোমাকে পড়ে দিব। সো তোমার যদি মনে হয় যে ভাইয়া আমি তেমন পরিশ্রম করতে রাজি না, আপনি আমাকে সব কিছু হইতেছে খাওয়াই মুখে তুলে দিবেন, না, এটা করে দেবো না। আমি তোমাকে বলে দিব যে এটা এটা এভাবে করো, এভাবে করো, এভাবে করো, এভাবে করো, এবার কাজটা তোমাকে করতে হবে। সো ওইটুকু ডিটারমিনেশন থাকলে ভালো করবা ইনশাল্লাহ। দেখো, সো ওই যে এতগুলো ক্লাস এই সেই, তুমি ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, আইসিটি, বাংলা, ইংরেজি এগুলো নিয়ে ভাবো, কেমিস্ট্রি তুমি আমার উপরে ছেড়ে দাও। ভাইয়া গাইড যে কোনো একটা কিনলেই হয়, বাজারে যে কোনো একটা পাবলিকেশনের গাইড কিনলেই হবে মাইশা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমাদের আগামী রবিবার থেকে হচ্ছে, মানে পরশুদিন থেকে আমাদের ক্লাস শুরু। এবং তোমাদের কাছে আমার একটা আবদার আছে, তোমাদের যে বন্ধুরা আছে, সো তোমরা যদি তোমাদের বন্ধুদেরকে না জানাও তাহলে তোমাদের বন্ধুরা কিন্তু আমার কথা জানবে না। সো দিন শেষে তোমরাই আসলে আমার মেসেঞ্জার, তোমরাই হচ্ছে আমার বার্তাবাহক। সো আমি যারা আমার এখানে যারা তোমরা ছিল বিবিসি কোর্স তো দেখছোই, বা ইউটিউবে আমার ক্লাস দেখছো, আমি তো এমন নতুন টিচার, আমি কেমন পড়াই, কিভাবে কি করাই, সেগুলো তোমরা অবশ্যই জানো। সো আমি তোমাদের কাছে একটা আবদার রাখছি যে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু জানিয়ে দিও, ভাইয়া গাইড কিনবো না গাণিতিক কিনবো। আপাতত এই মুহূর্তে কোনোটাই কেনা দরকার নেই, পড়ো 1 সপ্তাহ 2 সপ্তাহ যাক, তারপরে হচ্ছে বলে দেবো না। ঠিক আছে, এখন কি পড়ার পাশাপাশি কোয়েশ্চেন ব্যাংক সলভ করা উচিত? প্রজ্ঞা, এটাও আমি ক্লাসের মধ্যে বলে দেবো না। এই পড়ার পাশাপাশি প্রশ্ন ব্যাংক সলভ করা উচিত কি উচিত না, 2-1টা ক্লাস করলে দেখবা যে তোমার আরো ডিসিশন নিতে ইজি হবে। এটা শর্ত সাপেক্ষে আর কি। সো ওই 2-1টা ক্লাসের পরে আমি তোমাদেরকে হচ্ছে বলে দেবো না যে কি করা উচিত। বই কি 27-এরটাই কিনবো? 27-এরটা কিনলেও হয়, 26-এরটা কিনলেও হয়, সমস্যা নেই। সব বই একবারই কিনে ফেলো না, অল্প অল্প করে কেনো। ঠিক আছে, সো তোমাদের কাছে আমার আবদার যেটা, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু জানিয়ে দিও সবাই যে হচ্ছে কোর্স শুরু হয়ে যাচ্ছে, আগামী রোববার থেকে আমরা পড়াশোনা শুরু করব। ঠিক আছে, কবে আসবে কলেজে? রেজাল্ট দেওয়ার আগে তো আসবে না, তোমাদেরটা আসবে কবে জানি না তো, কবে আসবে। আসলে এমনি খবর পেয়ে যাবে, মানে ভাইয়া সানডেতে নেক্সট ক্লাস নাকি টুয়েসডে, না নেক্সট টুয়েসডে মঙ্গলবারে ফার্স্ট ক্লাস হবে। তো ঠিক আছে ভাইয়া, সো মোটামুটি আমি এই সেশনের মাধ্যমে হতেছে তোমাদেরকে বলে দিলাম যে আমাদের ওভারঅল জার্নিটা কেমন হবে। রুটিন দেন না ভাইয়া, ডেইলি রুটিন তো তুমি ফলো করতে পারবে না কখনোই। ডেইলি তোমার রুটিনটা কি, তোমার রুটিনটা হচ্ছে আমার যে ক্লাস সেটা হতেছে তোমার কেমিস্ট্রির ডেইলি রুটিন, বুঝছো? রেজাল্টই তো পাই না আমি তোমাকে, শোনো আমি তো অবিবেচক না যে হতেছে তোমাকে রেজাল্ট পাওয়ার আগ থেকে একেবারে রকেটের গতিতে কেমিস্ট্রি শেখাবো। রেজাল্ট দেওয়ার আগে আমরা যে গতি জড়তা আমাদের দরকার, সেই গতি জড়তা আনবো আস্তে 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 আস্তে, বুঝছো? মানে আমি তো এত অবিবেচক না, বা হচ্ছে এত বিবেকহীন মানুষ না এখন তোমাকে ফুল ফ্রেজে একেবারে কেমিস্ট্রি শুরু করে দিব। আস্তে 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 করে আসবো। সো দীপান্বিতা চক্রবর্তী, রুটিন দেন না ভাই ডেইলি? না, ডেইলি রুটিন দেই না, কিন্তু বলে দেই রুটিন হচ্ছে উইকলি রুটিন। তোমাকে আমি 2 দিন ক্লাসে যা পড়াবো সেটা তোমার উইকলি পড়াশোনা। তোমরা কি ক্লাসের স্লাইড পাবা? হ্যাঁ অবশ্যই স্লাইড পাবা, স্লাইড দেখবা ক্লাসের সাথেই আছে। সো ঠিক আছে ভাইয়া, আজকে আমরা এ পর্যন্তই রাখি। নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের দেখা হবে। সব জায়গায় ভর্তি হয়ে গেছো, ক্লাস রেজাল্ট খারাপ হলে কি হবে? না ইনশাল্লাহ রেজাল্ট খারাপ করবা না, এত ভয় পাওয়ার দরকার নাই। ও কোন চ্যাপ্টার হবে? গুণগত রসায়ন হবে, 2য় চ্যাপ্টার দিয়ে আমরা শুরু করবো নেক্সট ক্লাসে। সবাই একটা ভালো খাতা বানাও, একটা ভালো একটা সুন্দর খাতা বানাবা, একটা মোটা খাতা কেমিস্ট্রির জন্য, ওইটাই তোমার কিন্তু নোট খাতা, ওইটাই তোমার ক্লাসের খাতা, ওইটাই তোমার নোট খাতা। এই জন্য ভালো সুন্দর দেখে একটা খাতা কিনে নিও সবাই। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ সবাইকে।